সেদিন বৃষ্টির রাত। মতিশীল স্ট্রিটের সরু গলিটা দিয়ে কাদায় প্যাচ প্যাচে অবস্থায় আমি আর কিশোরী গিয়ে যখন মটলেনের রাস্তায় উঠে পৌঁছলাম, তখন সন্ধে 7টার মতো বাজে। আমি ব্যস্ত হয়েই কিশোরীকে বললাম, এই একটু তাড়াতাড়ি হাঁটা লাগাও কিশোরী, নাহলে ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছতে বড্ড দেরি হয়ে যাবে। আরে দেখতে পাচ্ছ না, ওই সরু গলিটা দিয়ে আসার সময় ধুতিতে যে কাদা লেগে গেছে। এখন ধুতি সামলাবো না হাঁটবো, সেটাই তো বুঝে উঠতে পারছি না ভাইয়া। আমরা কোনো মতে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছলাম। ঠাকুরমশাই তখন খাটিয়ায় বসে ঝিমুচ্ছেন। আমাদের দেখে একটু হাসলেন, তারপর হুঁকোতে কয়েকটা টান দিয়ে বললেন, আরে তোমরা যে, এসো এসো, ভেতরে এসো। তা বেশ কিছুদিন ধরে তোমাদের দেখা নেই যে, ব্যাপারটা কি? ঠাকুরমশাইয়ের এহেন কথা শুনে আমরা বেশ লজ্জিত কুণ্ঠিত বোধ করলাম। বললাম, না মানে কিশোরী একটু কাজে ব্যস্ত ছিল, আর আমার অফিসের কাজের চাপের জন্য এদিকে আর আসা হয়নি ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বসো। মা চারি, তোর কাকা বাবুরা এসেছেন, একটু চা নিয়ে আয় তো মা। হ্যাঁ আনছি বাবা। ঠাকুরমশাই, চারি কবে এলো? এই তো আজকে সকালেই এসেছে, তাও চলে যাবে বলছিল। আজকের দিনটা থেকে কালকেই চলে যাবে। চারি কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চা আর মুড়ি সামনে এনে রাখলো। ঠাকুরমশাই বললেন, আরে নাও নাও, শুরু করো। চা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ঠাকুরমশাই চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। এমন সময় আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিলাম। এতে ঠাকুরমশাই একটু খুশিই হলেন। ঠাকুরমশাই খুশি দেখে কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ কি একখানা আপনার অভিজ্ঞতা শোনার সৌভাগ্য হবে আমাদের? আমি কিশোরীর এহেন কথা শুনে অবাক হয়ে গেলাম। সে ভুলটাকে শুধরে নিয়েছে, তাই বললাম, বাহ কিশোরী বাহ, তুমি যে গল্পকে অভিজ্ঞতা বলা শুরু করেছো এটা শুনে খুশি হলাম। আর আমার থেকে বেশি বোধহয় খুশি হয়েছেন ঠাকুরমশাই। তা একটু হয়েছি বই কি বিভূতি। ঠাকুরমশাই চায়ের কাপটা নিচে নামিয়ে রেখে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে লম্বা টান দিয়ে বললেন, তোমরা কি জানো, তান্ত্রিকের জীবনে ছায়া আর কায়া আলাদা করা বড়ই কঠিন। ঠাকুরমশাইয়ের এহেন কথায় আমরা দুজন একটু নড়ে চড়ে বসলাম। একটা গল্প যে দানা বাঁধতে চলেছে সেইটা আমরা বেশ বুঝতে পারছি। এমন সময় কিশোরী কৌতূহলী মন নিয়ে বলল, ছায়া আর কায়াকে আলাদা করা যায় না, এবং এটা কঠিন কেন? শোনো কিশোরী, সাধারণ মানুষের কাছে ছায়া মানে হলো আলোর অভাব, কিন্তু তান্ত্রিকের চোখে ছায়া হলো মানুষের অন্ধকার সত্তা। আমরা যখন আয়নায় মুখ দেখি তখন কায়া বা শরীরটাকে দেখি, কিন্তু সাধনায় যখন গভীরে নামি তখন দেখি শরীরের ভেতরে আরেকটা শরীর আছে, যা ছায়ার মতো সূক্ষ্ম। কায়া হলো মাটির ঘট, আর ছায়া হলো তার ভেতরের জল। ঘট ভেঙে গেলে যেমন মাটিতে মিশে যায়, সাধনায় ভুল হলে ছায়াও তেমনি শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়। আর একবার যদি ছায়া কায়াকে অস্বীকার করে, তবে সেই মানুষ জ্যান্ত প্রেত হয়ে ঘুরে বেড়ায়। তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অথচ তার উপস্থিতি কিন্তু টের পাওয়া যায় হাড়ে হাড়ে। ঠাকুরমশাইয়ের রোমহর্ষক কথা শুনে কিশোরী বলে উঠল, বলছেন কি ঠাকুরমশাই, এটাও সম্ভব? আমাদের প্রিয় ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্টাংশে ঘন ঘন 3-4 বার টান দিয়ে নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে বলতে শুরু করলেন, শোনো তাহলে, আজ বছর 35-এর আগের কথা। তখন আমি বীরভূমের এক শ্মশানের ধারে এক সাধুর কাছে আশ্রয় নিয়েছি। তখন মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির সঙ্গে দেখা আমার হয়ে গেছে। তোমরা তো জানোই আমার ভবঘুরে মন,
কখন কোথায় যে বেরিয়ে যায়। সেইবারে বীরভূমে সে এক অদ্ভুত গরম পড়েছে। চারিদিকের মাঠ ঘাট ফেটে চৌচির। আমি যে শ্মশানে আশ্রয় নিয়েছি তার পাশেই একটা মস্ত মরা নদী, লোকে বলে লৌহিত্য। দিনের বেলা সেই বালি তপ্ত কড়াইয়ের মতো তাতানো থাকে, আর রাত নামলেই সেইখান থেকে এক বিচিত্র শোঁ শোঁ শব্দ আসে। গুরুজি তখন শ্মশানের এক কোণে একটা বেলগাছের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে আছেন। তিনি মৌনী, কারোর সাথে কথা বলেন না। আমার কাজ ছিল তাঁর সেবার জন্যে জল আনা আর কাঠ কুড়োনো। একদিন দুপুরে আমি শ্মশানের পাশের সেই নদীর চরে গেছি একটু ঠান্ডা হাওয়া আর ছায়ার খোঁজে। হঠাৎ দেখলাম খাঁ খাঁ করা রোদে একজন মানুষ দিগম্বর অবস্থায় বালির ওপর দিয়ে দৌড়াচ্ছে। তার পেছনে পেছনে আরো 4-5 জন লাঠি সোঁটা নিয়ে ধাওয়া করেছে। লোকটা যখন আমার কাছাকাছি এলো, আমি দেখলাম তার সারা গায়ে কাদা আর ছাই মাখা। সে এক নাগাড়ে চেঁচাচ্ছে, আরে ওটা ধরো, আরে ওটা ধরো, ওটা ধরো, আরে আমার শরীরটা নিয়ে গেল, আরে ধরো ওটা, আরে আমার শরীরটা আমি তো নিয়ে গেল, অবাক। ওটা ধরো। লোকটা নিজেই দৌড়াচ্ছে, আবার বলছে তার শরীর নিয়ে গেল। তোমরা হয়তো ভাববে লোকটা পাগল, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু যখন লোকটা আমার সামনে এসে ধপাস করে আছড়ে পড়ল, তখন দেখলাম তার পায়ের তলা থেকে কালো মতো কি একটা ছিটকে বেরিয়ে নদীর মাঝখানের একটা ঝোপের ভেতরে লুকিয়ে পড়ল। লাঠিয়ালরা এসে লোকটাকে ঘিরে ফেলল। তারা বীরভূমের এক জমিদারের পেয়াদা। আমাকে দেখে তারা একটু থমকে দাঁড়ালো। তাদের সর্দার বলল, ঠাকুর মশাই সরে দাঁড়ান, এই নকুরটা ডাইনি হয়ে গেছে। এ নিজের ছায়াকে দিয়ে গাঁয়ের লোকেদের ওপর নজর রাখে। আমি তখন বুঝতে পারলাম এ কোনো সাধারণ পাগলামি নয়, এ হলো ছায়া বিদ্রোহ। মাতু পাগলি আমাকে আগে একবার সাবধান করেছিলেন এই বিষয়ে। তিনি বলেছিলেন, তারানাথ, যখন দেখবি কোনো মানুষের ছায়া তার কথাকে অমান্য করছে, হ্যাঁ বুঝবি সেই মানুষটার ভেতরে কোনো বড় পাপ বা অতৃপ্ত বাসনা কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সেই বাসনাই ছায়াকে প্রাণ দেয়। আমি পেয়াদাদের সাথে কথা বলতে যাচ্ছি, নিমেষের মধ্যে মানুষটি উধাও হয়ে গেল। কি হলো আমি বুঝতে পারলাম না। তারাও আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারাও হকচকিয়ে গেছে, বুঝতে পারল না কি হলো। তা যাই হোক, ওখান থেকে আমি চলে এলাম শ্মশানে। গুরুদেবকে সব কথা খুলে বললাম। গুরুদেব ধুনির আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। আগুনের লকলকে শিখা তার গম্ভীর মুখে এক অলৌকিক আভা তৈরি করেছে। দীর্ঘক্ষণ চুপ থাকার পর তিনি অত্যন্ত নিচু স্বরে বললেন, তারানাথ, তুই যাকে দেখলি সে কোনো মানুষ ছিল না, সে ছিল এক বিচ্যুত ছায়া। তুই যে বললি সে দিগম্বর হয়ে দৌড়চ্ছিল আর নিজের শরীর খুঁজছিল, আসলে ওটাই ছিল তার ভ্রান্তি। বীরভূমের এই রুক্ষ মাটিতে কিছু অতৃপ্ত আত্মা যখন তান্ত্রিক কুক্রিয়ার শিকার হয়, তখন তাদের কায়া শরীরটা নষ্ট হয়ে গেলেও ছায়াটা এই জগতের আলো আঁধারির মায়ার টানে আটকে থাকে। তুই যাদের পেয়াদা মনে করছিস, তারা আসলে ওই ছায়ারই তৈরি মরীচিকা। যখন তুই তাদের সাথে কথা বলে সত্যটা জানার চেষ্টা করেছিস, তখনই সেই মায়া ভেঙে গেছে। ছায়া বুঝতে পেরেছে তার লুকোচুরি ধরা পড়ে গেছে।
তাই সে নিমেষের মধ্যে নিজেকে সরিয়ে নিয়েছে। আমি শিউরে উঠলাম। কিন্তু গুরুদেব, ওই মানুষটার হাহাকার তো বড় সত্যি ছিল। অমন জ্যান্ত মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে যাওয়া কি সম্ভব? গুরুদেব এবার আমার দিকে স্থির দৃষ্টিতে চাইলেন। তাঁর সেই অন্তর্ভেদী চাহনি যেন আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম স্রোত বইয়ে দিল। তিনি বললেন, তন্ত্রের জগতে সব চাক্ষুষ সত্য সত্য নয় রে তারানাথ। ওই নকুর বিশ্বাস যখন ভুল সাধনার পাকে পড়ে নিজের ছায়া হারিয়েছিল, তখন তার কায়া আসলে এক জ্যান্ত শবে পরিণত হয়। তুই যাকে দেখলি সে হলো সেই ফেলে যাওয়া ছায়ার অবশিষ্টাংশ। ও এখন একটা নতুন কায়া বা আধার খুঁজছে। তুই ওর চোখে চোখ রেখেছিস, ওর আর্তনাদ শুনেছিস, তার মানে তোর শক্তির একটা ছিটে ফোঁটা ও শুষে নিয়েছে। আজ রাতটা খুব সাবধানে থাকিস। শ্মশানের এই হাওয়ায় আজ অনেক ফিসফাস শুনতে পাবি, কিন্তু ভুলেও তাতে সাড়া দিবি না তারানাথ। গুরুদেবের কথা শুনে আমার হাত পা যেন অবশ হয়ে এলো। আমি ভাবলাম, তবে কি নকুড় এখন আমার ছায়ার আড়ালে ওত পেতে আছে? গুরুদেব তখন তার ঝোলা থেকে কিছু বিভূতি বের করে আমার কপালে লেপে দিয়ে বললেন, তোর ভয়টা হলো ওর সব থেকে বড় রাস্তা। তুই মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদ ধন্য। তোর কায়া এত পলকা নয়, কিন্তু মনে রাখবি ওই বিচ্যুত ছায়াটা এখন তোর আশেপাশে ঘুরছে। সে সুযোগ খুঁজছে কি করে তোর শরীরের দখল নেওয়া যায়। আজ সারা রাত তুই এই ধুনির আগুন আগলে বসে থাকবি। যদি দেখিস তোর নিজের ছায়াটা দেওয়াল ছেড়ে বা মাটি ছেড়ে একটুও নড়েছে, তবে বুঝবি বিপদ ঘাড়ের কাছে। আমি আর কথা বাড়ালাম না। গুরুদেবের পায়ের ধুলো মাথায় নিয়ে আগুনের সামনে জাঁকিয়ে বসলাম। রাত যত বাড়তে লাগলো, শ্মশানের নিস্তব্ধতা তত বেশি ভারী হতে শুরু করলো। চারপাশের ঝোপঝাড়ের খসখস শব্দগুলো যেন মানুষের পায়ের আওয়াজের মতো মনে হতে লাগলো। আমার নিজের ছায়াটা ধুনির আলোর সামনে পড়ছিল। আমি এক নাগাড়ে তাকিয়ে আছি ওইটার দিকে। হঠাৎ মনে হলো আমার ছায়ার হাত দুটো যেন আমার অজান্তেই একটু নড়ল, অথচ আমি কিন্তু হাত নাড়াইনি। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বিড়বিড় করে মাতু পাগলির নাম জপ করতে শুরু করলাম। এমন সময় শ্মশানের উত্তর কোণ থেকে একটা অতি পরিচিত গন্ধ আমার নাকে এলো। সেই পচা মাছের আঁশটে গন্ধ, যা আমি নদীর চরে ওই লোকটার গা থেকে পেয়েছিলাম। আমি বুঝলাম নকুড় ফিরে এসেছে। সে এখন আর বাইরে নয়, সে এখন আমার চারপাশের বাতাসের ভেতরে মিশে আছে। আগুনের শিখাটা একবার থরথর করে কেঁপে উঠল, আর ঠিক সেই আবছা আলো আঁধারিতে আমি দেখলাম আমার ঠিক সামনেই সেই দিগম্বর অবয়বটা দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার কোনো মুখ নেই, কেবল একটা কুচকুচে কালো গহ্বর। সে ফিস ফিস করে বলল, তারানাথ, আমাকে একটু জায়গা দিবি তোর শরীরে? বড় শীত করছে রে। তার গলার স্বরটা যেন মাটির তলা থেকে উঠে আসা কোনো আদিম হাহাকার। আমি পাথরের মতো নিশ্চল হয়ে বসে রইলাম।
আমার জিভ তালুতে আটকে গেছে। গুরুদেবের কথা মনে পড়ল। তোর ভয়টাই ওর রাস্তা, তারানাথ। আমি চোখ বন্ধ করে মনে মনে মাতু পাগলির সেই কর্কশ হাসি মাখা মুখটা স্মরণ করলাম। বিড়বিড় করে বলতে লাগলাম, আমি আছি আমার কায়াতে, তুই থাক তোর মায়াতে, মাতু মায়ের দোহাই ফিরে যা তোর ছায়াতে। হঠাৎ একটা তীব্র ঝোড়ো হাওয়া ধুনির আগুনটাকে এক নিমেষে নিভিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই অন্ধকারের মধ্যেও আমি অনুভব করলাম নকুড়ের সেই বিচ্যুত ছায়াটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল না, বরং সে একটা দীর্ঘশ্বাস ফেলে মিলিয়ে গেল। ভোরের আলোটা তখনও ঠিক মতো ফোটেনি। বীরভূমের লাল মাটির বুক চিরে একটা ফ্যাকাশে কুয়াশা চাদরের মতো বিছিয়ে আছে। আমি শ্মশানের সেই ধুলোবালির ওপরে শুয়ে আছি। সারা শরীর যেন পাথরের মতো ভারী। নকুড়ের সেই বিচ্যুত ছায়ার দীর্ঘশ্বাসটা এখনো যেন আমার কানে বাজছে। আমি উঠে বসলাম। চারিদিকে গুরুদেবকে খুঁজলাম, কিন্তু আগুনের কুণ্ডলিটা তখনও ধিকি ধিকি জ্বললেও গুরুদেব কিন্তু সেখানে নেই। হয়তো তিনি গঙ্গার ঘাটে গেছেন তর্পণ সারতে। ঠিক এমন সময় শ্মশানের ওই জনশূন্য প্রান্তরে একটা ঘোড়ার খুরের আওয়াজ কানে এলো। কুয়াশা চিরে একটা টমটম গাড়ি ধীর গতিতে এগিয়ে আসছে। সামনে বসে আছে একজন প্রৌঢ় ভদ্রলোক, পরনে তসরের চাদর আর চোখে চশমা। তার মুখটা উদ্বেগে শুকিয়ে আমসি হয়ে গেছে। গাড়িটা এসে আমার সামনে থামল। ভদ্রলোক গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। তিনি কাপুরে বাবুদের মতো বেশভূষা করা। বোঝা যাচ্ছে কোনো বড় ঘরের নায়েব বা কারকুন। তিনি আমার সামনে এসে হাত জোড় করে বললেন, বাবা, গুরুদেব কোথায়? আমি কালীপুর গ্রামের জমিদার নীলকণ্ঠ রায়ের নায়েব। বড় বিপদ বাবা, বড় বিপদ। আমি উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, গুরুদেব তো এখন আশ্রমে নেই, হয়তো স্নানে গেছেন। কি বিপদ নায়েব মশাই? নায়েব মশাই কাঁপতে কাঁপতে বললেন, গ্রামের পর গ্রাম শ্মশান হয়ে যাচ্ছে বাবা। কেউ মরছে না, কিন্তু মানুষগুলো সব ছায়া হয়ে যাচ্ছে। নীলকণ্ঠবাবু নিজে শয্যাশায়ী। তিনি গুরুদেবকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ঠিক এই সময় গুরুদেব ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার শরীরের সেই চিরকালীন তেজটা আজ যেন কিছুটা স্তিমিত। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। নায়েব মশাই তার পায়ে আছড়ে পড়লেন, কিন্তু গুরুদেব তাকে দু হাতে তুলে ধরলেন। অত্যন্ত নিচু স্বরে বললেন, নায়েব মশাই, কি মনে করে? কি হয়েছে? গুরুদেব, আমাদের গ্রামটি আর গ্রাম থাকবে না গুরুদেব। আপনি তাড়াতাড়ি চলুন। নীলকণ্ঠবাবু নিজে শয্যাশায়ী। গ্রামের পর গ্রামের মানুষ কেমন যেন ছায়া হয়ে যাচ্ছে। নায়েব মশাই, আমার শরীরটা আজ বড্ড অবশ। কাল রাতে অনেক খাটাখাটনি হয়েছে। আমি আজ যাওয়ার অবস্থায় নেই। নায়েব মশাই হাহাকার করে উঠলেন। তবে কি আমাদের গ্রামবাসীদের সর্বনাশ হবে বাবা? গুরুদেব আমার কাঁধে হাত রাখলেন। তার আঙুলের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। তিনি বললেন, ভয় নেই, ভয় নেই। আমার জায়গায় তারানাথ যাবে। ও মাতু পাগলির আশীর্বাদ পেয়েছে। ও মধু সুন্দরীর লীলা দেখেছে। বীরভূমের এই ছায়া রহস্য সমাধান করার ক্ষমতা ওর আছে। তারানাথ, তুই যা। কালীপুর গ্রাম তোকে ডাকছে। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমি একা যাব?
গুরুদেব আমাকে ইশারায় বললেন, আমি সব সময় তোর সাথে আছি তারানাথ। নায়েব মশাই আমাকে এক প্রকার টেনেই গাড়িতে তুললেন। শ্মশানটা পেছনে ফেলে আমরা যখন কালীপুরের পথে রওনা দিলাম তখন বেলা বাড়ছে, কিন্তু আকাশটা আজ কেন জানি না তামাটে রং ধারণ করেছে। গাড়ির চাকা মেঠো পথের শুকনো ঘাস আর মাটির ওপর দিয়ে একঘেয়ে ক্যাঁচ ক্যাঁচে শব্দে গড়িয়ে চলতে লাগলো। শ্মশানের সেই রুক্ষ পরিবেশ ছেড়ে আমরা যত এগোচ্ছি ততই চারিদিকের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠছে। কালীপুর গ্রামটা শ্মশান থেকে প্রায় 10 ক্রোশ দূরে। 3টে বড় গ্রাম আর কয়েকটা ছোট ছোট জনপদ পার হয়ে যখন আমরা কালীপুরের সীমানায় পা রাখলাম তখন ঠিক বেলা 12টা। মাথার ওপর সূর্যটা জ্বলছে একটা তপ্ত কড়াইয়ের মতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই রোদেও কিন্তু কোনো উত্তাপ নেই। রোদটা যেন ফ্যাকাশে, ঠিক যেমন মরা মানুষের গায়ের চামড়া হয় তেমন। গাড়ির জানলা দিয়ে আমি বাইরে তাকালাম। মেঠো পথটা দুপাশের ধান ক্ষেতগুলোকে দুভাগ করে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভেতরে। সেই ক্ষেতগুলোতে সোনালি ধান নেই, বরং পড়ে আছে কালো হয়ে যাওয়া কিছু পোড়া অবশিষ্টাংশ। মনে হচ্ছে যেন কেউ এক লহমায় সব প্রাণ শুষে নিয়েছে। রাস্তার দুপাশে এককালে হয়তো ঘন ঝোপঝাড় ছিল, এখন সেখানে কেবল কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কিছু মরা গাছ। মাটির ওপর ধুলোর আস্তরণ এত পুরু যে গাড়ির চাকাগুলো তাতে গেঁথে যাচ্ছে বারবার। একটু দূরেই একটা পুরনো খাল, জলটা সেখানে স্থির, কোনো ঢেউ নেই, এমনকি একটা পোকাও উড়ছে না জলের ওপরে। পাড়ে কয়েকটা বটগাছ এমনভাবে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে যেন তারা পথ চলতি মানুষকে জাপটে ধরতে চায়। জটাধারী বটের ঝুড়িগুলো মাটির দিকে নামেনি, বরং সেইগুলো মাঝপথে অদ্ভুতভাবে কুঁকড়ে আছে। গ্রামের সীমানায় ঢোকার মুখে একটা ছোট্ট শিব মন্দির পড়ল, যার চূড়াটা ভেঙে ঝুলে পড়েছে। মন্দিরের সামনের চাতালে একটা কুকুর শুয়েছিল, কিন্তু গাড়িটা দেখে সে না উঠল না একটু ডাকলো। তার চোখের মণিগুলো নীল হয়ে গেছে, আর সে অপলক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছে। নায়েব মশাই বারবার গামছা দিয়ে কপাল মুছছিলেন, যদিও সেখানে এক ফোঁটা ঘামও নেই। তিনি ফিসফিস করে বললেন, দেখছেন বাবা তারানাথ, এই সেই রাস্তা যেখানে আগে দুপুরবেলাতেও হাঁটুরেদের ভিড় থাকতো, কিন্তু আজ দেখুন মনে হচ্ছে কেমন যেন শ্মশানপুরীতে এসে ঢুকেছি না আমরা। রাস্তাটা যত গ্রামের গভীরে যাচ্ছে গাছপালা তত ঘন হচ্ছে। বড় বড় প্রাচীন অশ্বত্থ আর আমবাগান রাস্তাটাকে প্রায় ঢেকে ফেলেছে। ডালপালায় কোনো পাখির কিচির মিচির নেই। সচরাচর দুপুরে ঘুঘু পাখির ডাক শোনা যায় মেঠো পথে, কিন্তু এখানে কোনো শব্দ নেই। এমনকি বাতাসে শুকনো পাতার ওড়ার শব্দটুকুও পাওয়া যাচ্ছে না। বাতাসটা একদম স্থির, যেন কেউ বাতাসকে মন্ত্র বলে এক জায়গায় জমিয়ে রেখেছে। টমটম গাড়িটা সেই বিশাল ভাঙা সিংহ দরজার সামনে এসে যখন থামল, একটা কর্কশ ক্যাঁচ ক্যাঁচ শব্দে চারপাশের জমাট বাঁধা নিস্তব্ধতা যেন কয়েকটা টুকরো হয়ে ভেঙে গেল। নায়েব মশাই কাঁপা কাঁপা হাতে গাড়ির হাতল ধরে নামলেন। আমি গাড়ি থেকে নেমে দরজার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা একবার ছ্যাঁত করে উঠল। সিংহ দরজাটা এককালে হয়তো বীরভূমের শৌর্য বীর্যের প্রতীক ছিল, কিন্তু এখন তার অবস্থা করুণ। দরজার দুপাশে দুটো পাথরের সিংহ মূর্তি, একটার মাথা ভেঙে নিচে পড়ে আছে, অন্যটার মুখ শ্যাওলায় ঢাকা পড়ে এমন বিকট দেখাচ্ছে যেন সে কোনো অদৃশ্য যন্ত্রণায় চিৎকার করছে।
দরজার কপাট দুটো সেগুন কাঠের, তাতে বড় বড় পিতলের পেরেক লাগানো, কিন্তু সময়ের থাবায় আর নোনা ধরে সেই কাঠ এখন জীর্ণ অবস্থায় জায়গায় জায়গায় খসে পড়েছে। আমি ভেতরে পা রাখতেই নাকে এলো একটা ভ্যাপসা গুমোট গন্ধ। পুরানো লোনা ধরা ইট, বাদুড়ের বিষ্ঠা আর বহু বছরের জমানো ধুলো মিলেমিশে এক অদ্ভুত গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সামনে বিশাল এক নাট মন্দির। এক সময় হয়তো এখানে ঢাকের আওয়াজ আর ঝাড় লণ্ঠনের আলোয় উৎসব হতো, কিন্তু এখন তার খিলানগুলো সব ভেঙে পড়েছে। পলেস্তারা খসে গিয়ে ভেতরের লাল ইঁটগুলো বেরিয়ে এসেছে, ঠিক যেন কোনো কঙ্কালের পাঁজরের মতো। নাট মন্দিরের থামগুলোতে লতাগুল্ম জড়িয়ে গেছে আষ্ঠে পৃষ্ঠে। সেই লতাগুলোও কেমন যেন বিবর্ণ, কালচে রঙের। মনে হচ্ছে তারা যেন এই বাড়ির দেওয়াল থেকে জীবন শক্তি শুষে নিচ্ছে। আমি দেখলাম ওপরের কার্নিশে কয়েকটা পায়রা বসে আছে, কিন্তু তারা নড়ছেও না, ডাকছেও না, শুধু নির্নিমেষ চোখে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। নায়েব মশাই আমাকে নিয়ে অন্দরমহলের দিকে এগোলেন। দীর্ঘ বারান্দাটার মেঝে জুড়ে শ্বেত পাথর বসানো। এখন সেই পাথরের খাঁজে খাঁজে কালো কালো ছোপ পড়ে গিয়েছে। দেওয়ালের গায়ে বড় বড় তৈলচিত্র টাঙানো, জমিদার বংশের পূর্বপুরুষদের ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রতিটি ছবির চোখের মণিগুলো কে যেন ধারালো কিছু দিয়ে খুবলে বের করে নিয়েছে, আর সেই ফাঁকা গর্তগুলো থেকে যেন অন্ধকার চুইয়ে পড়ছে। আমরা যখন নীলকণ্ঠবাবুর শয়নকক্ষের সামনে পৌঁছালাম, দেখলাম বিশাল একটা ঝাড় লণ্ঠন ছাদ থেকে ঝুলছে। তাতে একটাও কাঁচ অবশিষ্ট নেই, শুধু লোহার কাঠামোটা এক ভয়ঙ্কর মাকড়সার মতো মাথার ওপরে দুলছে। সারা বাড়িতে কোথাও কোনো তেলের প্রদীপ বা লণ্ঠন জ্বলছে না, অথচ একটা আবছা ধূসর আলো পুরো ঘরটাকে গ্রাস করে রেখেছে, যে আলোর কোনো ছায়া পড়ে না। নায়েব মশাই ফিসফিস করে বললেন, বাবা, এই বাড়িতে এখন মানুষদের থেকে বেশি বিচরণ করে তাদের ছায়ারা। আপনি যখন অন্দরে ঢুকলেন, আপনি লক্ষ্য করেছেন কি আপনার পায়ের আওয়াজ ছাড়া আর কোনো প্রতিধ্বনি হচ্ছে না? আমি খেয়াল করলাম, সত্যিই তো, মেঝের ওপর দিয়ে হাঁটার সময় আমার কাঠের খড়মের যে শব্দ হওয়া উচিত ছিল, তা যেন শুষে নিচ্ছে এই নিস্তব্ধ দেওয়ালগুলো। নীলকণ্ঠবাবুর ঘরের ভারীর পর্দাটা সরাতেই ভেতর থেকে একটা হিমেল স্রোত বেরিয়ে এলো। ঘরের ভেতর বিশাল এক সেগুন কাঠের পালঙ্ক, আর তাতে শুয়ে আছেন নীলকণ্ঠ রায়। তার শরীরের ওপর দিয়ে একটা কালো বিড়াল হেঁটে গেল, কিন্তু তিনি নড়লেন না। তার শরীরের রং ফ্যাকাশে হলুদ হয়ে গেছে, যেন চামড়ার নিচে আর রক্ত মাংসের কোনো অস্তিত্ব নেই। আমি পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম নীলকণ্ঠবাবুর পায়ের দিকে দেওয়ালের গায়ে একটা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা কিন্তু জমিদারের নয়, কারণ জমিদার মশাই শুয়ে আছেন, অথচ ছায়াটা কিন্তু দণ্ডায়মান। তার কোনো হাত পা স্পষ্ট নয়, শুধু একটা দীর্ঘ অবয়ব, যা থেকে একটা অশুভ তেজ বের হচ্ছে। ঘরটা যেন মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নায়েব মশাই ভয়ে দরজার কাছে পিছিয়ে গেলেন। তার দাঁতে দাঁত লাগার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম নীলকণ্ঠবাবুর প্রাণ শক্তি ওই ছায়াটা শুষে নিচ্ছে। দেরি করলে হয়তো জমিদারকে আর ফেরানো যাবে না। আমি আমার ঝোলা থেকে কামাক্ষার সেই সিদ্ধ সিঁদুর আর এক টুকরো পুরনো তামা বের করলাম। গুরুদেবের শেখানো সেই কায়ারক্ষণ মন্ত্রটি মনে মনে আবাহন করে আমি নীলকণ্ঠবাবুর কপালের ঠিক মাঝখানে সিঁদুরের একটা তিলক এঁকে দিলাম। তিলকটা ছোঁয়ানোর সাথে সাথেই
জমিদার মশাইয়ের সারা শরীর একবার ধনুকের মতো বেঁকে উঠল। তার গলা দিয়ে একটা ঘড়ঘড়ে আওয়াজ বের হলো, যেন পাথর ঘষার শব্দ। দেওয়ালের সেই ছায়াটা এবার অস্থির হয়ে উঠল। সে দেওয়ালে দেওয়ালে দাপাতে শুরু করল, ঠিক যেমন খাঁচায় বন্দি বুনো পশু ছটফট করে তেমন। আমি আমার ঝোলা থেকে বের করলাম একটি মাটির ছোট্ট পাত্র। তাতে রাখা ছিল গঙ্গার পবিত্র জল আর কিছু নিমের পাতা। আমি সেই জলে হাতের তামার দণ্ডটি ডুবিয়ে মন্ত্রপুত করে জমিদারের সারা গায়ে ছিটিয়ে দিতে লাগলাম। মুখে উচ্চারণ করলাম মাতু পাগলির সেই মহৌষধি মন্ত্র, রক্ত মাংস জাগরে কায়া, নাসিল সব অশুভ ছায়া। বিস্ময়করভাবে দেখলাম নীলকণ্ঠ বাবুর গায়ের সেই মরা মানুষের মতো ফ্যাকাশে হলুদ রংটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার শুকিয়ে যাওয়া শিরাগুলোতে যেন আবার রক্ত চলাচল শুরু হয়েছে। তার নিস্তেজ আঙুলগুলো একবার কেঁপে উঠল। দেওয়ালের সেই দীর্ঘ ছায়াটা এবার যেন একটা বিকট আকার নিল। মনে হলো সে জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার দেওয়া মন্ত্রের বেষ্টনী তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। আমি এক মুঠো বিভূতি সেই ছায়াটার দিকে ছুঁড়ে মারলাম। এক উজ্জ্বল নীল স্ফুলিঙ্গ তৈরি হলো বাতাসে, আর সেই ছায়াটা দেওয়ালে মিশে গিয়ে কুঁচকে এক হাত লম্বা হয়ে নীলকণ্ঠবাবুর পায়ের কাছে গুটিসুটি মেরে স্থির হয়ে গেল। প্রায় মিনিট 5 পর নীলকণ্ঠবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মেললেন। তার চোখের সেই নীলচে ভাবটা কেটে গিয়ে আবার স্বাভাবিক মানুষের উজ্জ্বলতা ফিরে এসেছে। তিনি অস্ফুট স্বরে বললেন, জল জল, একটু জল। নায়েব মশাই কাঁপা কাঁপা হাতে রূপোর গেলাসে করে জল এগিয়ে দিলেন। জমিদার মশাই 2 ঢোক জল খাওয়ার পর বালিশে পিঠ ঠেকিয়ে কোনো মতে উঠে বসলেন। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, বাবা, আপনি কে? আমার মনে হচ্ছে আমি অনেক দিন পর একটা গভীর অন্ধকার কুয়ো থেকে সূর্যের আলো দেখতে পাচ্ছি। আমি শান্ত গলায় বললাম, জমিদার মশাই, আমি তারানাথ চক্রবর্তী, শ্মশানের সেই গুরুদেবের শিষ্য। আপনার বিপদ কিন্তু এখনো পুরোপুরি কাটেনি, তবে আপনার শরীর এখন মুক্ত। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই অসুস্থতার ঠিক আগে আপনি কি দেখেছিলেন? নীলকণ্ঠবাবু কপালে হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর খুব নিচু গলায় বললেন, মনে পড়ছে সেই ভাঙা মন্দিরের কাপালিকের কথা। সে একদিন রাজসভায় এসে একটা কালো পাথর দিয়ে বলেছিল, এই পাথরে যদি আপনার ছায়া পড়ে তবে আপনি অমর হবেন। আমি কৌতূহলবশত সেই পাথরের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর থেকেই আমার মনে হতো আমার শরীরের ভেতর থেকে কেউ একজন সারাক্ষণ বেরিয়ে যেতে চাইছে। আজ আপনি আসায় আমি যেন আবার নিজের শরীরটাকে ফিরে পেলাম। জমিদার মশাইয়ের গলার স্বর এখন অনেক স্পষ্ট। তিনি যদিও খুব দুর্বল, কিন্তু তার চোখের মণি আর সেই কুচকুচে কালো গহ্বরের মতো দেখাচ্ছে না। তিনি ধীরে ধীরে বিছানা থেকে পা নামানোর চেষ্টা করলেন। আমি বুঝতে পারলাম কাপালিক ওই কালো পাথরের মাধ্যমেই গ্রামের মানুষের ছায়া হরণ করছে। জমিদার মশাইকে সামান্য সুস্থ করতে পারলেও আসল লড়াইটা কিন্তু এখনো বাকি। আমার মনে ক্রমশই সন্দেহের দানা বাঁধছে। ওই কাপালিক কেন এবং কি কারণে ছায়ার ও কায়ার খেলায় মেতে উঠেছে?
জমিদার নীলকণ্ঠবাবু পালঙ্কে হেলান দিয়ে বসে কিছুক্ষণ হাঁপাতে লাগলেন। তার কপালে এখনো বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু সেই ফ্যাকাশে ভাবটা এখন অনেকটাই স্তিমিত। তিনি নায়েব মশাইয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে গলা পরিষ্কার করে রাজকীয় ভঙ্গিতে বললেন, নায়েব মশাই, তারানাথ মশাই আমাদের বংশের ত্রাতা হয়ে এসেছেন। ওর জন্যই আজ আমি জমের দুয়ার থেকে ফিরে এলাম। আপনি এখনই গিয়ে ওর জন্য পূব দিকের ওই নীলকুঠির ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ঘরটা যেন আজ বিকেলের মধ্যেই তকতকে হয়ে যায়। আর শোনো, ওর সেবার জন্য যেন কোনো ত্রুটি না থাকে। ফলমূল, গঙ্গাজল, আরও যা যা ওর প্রয়োজন সবই যেন হাতের কাছে মজুদ থাকে। কোনো জিনিসে যেন বিন্দুমাত্র কমতি না হয়। নায়েব মশাই হাত জোড় করে মাথা নিচু করে বললেন, যে আজ্ঞাকর্তা, আমি এখনই সব ব্যবস্থা করছি। তারানাথ বাবার বিশ্রামের জন্য কুশাসন, ধুনুচি আর গঙ্গাজলের ঝাড়ি আমি সবই ঘরে পাঠিয়ে দিচ্ছি। জমিদার মশাই আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসলেন। তারানাথ মশাই, আপনি আজ বিশ্রাম নিন, কিন্তু আমার মন বলছে ওই কাপালিক শান্ত হবে না। ও খুব তড়পাবে। আপনি নীলকুঠির ঘরে সাবধানে থাকবেন। নায়েব মশাই আমাকে জমিদার বাড়ির সেই নির্জন পূব দিকের অংশে নিয়ে গেলেন। নীলকুঠির ঘরটা বেশ বড়, কিন্তু ভারী অদ্ভুত তার পরিবেশ। বিশাল বিশাল জানলা, তার বাইরে দেখা যাচ্ছে সেই নিথর আম বাগান আর অশ্বত্থ গাছের মাথার ওপর তামাটে আকাশটা। নায়েব মশাই ঘরটা খুলে দিয়ে এক রাশ ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। একটা রূপোর থালায় টাটকা মর্তমান কলা, ডাব আর সন্দেশ সাজিয়ে দিয়ে গেলেন। নায়েব মশাই চলে যাবার পর আমি ঘরের জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। ঘরটা যত পরিষ্কারই হোক না কেন, একটা পচা আঁশটে গন্ধ আর সেই হাড় হিম করা ঠান্ডা ভাবটা যেন দেওয়াল চুঁইয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি যখন আমার ঝোলা থেকে কামাক্ষার সিঁদুর আর তামার দণ্ডটা বের করে খাটের ওপর রাখছি, হঠাৎ আমার চোখ পড়ল ঘরের কোণে রাখা একটা বিশাল আয়নার ওপর। আয়নাটা পুরনো আমলের, বেলজিয়াম কাঁচের, কিন্তু সেই আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই আমার হৃৎপিণ্ড যেন একবার থমকে গেল। আয়নায় আমার কায়া বা শরীরটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আমার পেছনে দেওয়ালের ওপরে যে ছায়াটা পড়ার কথা, সেই ছায়াটা কিন্তু আয়নার ভেতরে নেই। আয়নার ভেতরে আমার পেছনে কেবল একটা শূন্য অন্ধকার ধোঁয়া দেখা যাচ্ছে। আমার সন্দেহ আরো ঘনীভূত হলো। ওই কাপালিক কেবল মানুষের ছায়া হরণ করছে না, সে ছায়াগুলোকে দিয়ে একটা বিশাল ছায়া বাহিনী তৈরি করছে। কিন্তু কেন, কিসের জন্য, কিসের জন্যে তার এই আদিম খেলা, কিছুতেই বুঝে উঠতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধে নামার সাথে সাথে কালীপুর গ্রামটা আবার সেই কুচকুচে কালো অন্ধকারে ঢেকে যেতে লাগল। আমি আমার নীলকুঠির ঘরে একা। জানলার বাইরে দিয়ে দেখলাম বাগানের ভেতর দিয়ে সারি সারি ছায়া মানুষ অত্যন্ত দ্রুত গতিতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে। তাদের কারোর হাতে লণ্ঠন নেই, কিন্তু তাদের চোখগুলো থেকে একটা মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ আমার ঘরের দরজায় একটা মৃদু করাঘাত হলো। বাবা, ভেতরে আসবো? কণ্ঠস্বরটা নায়েব মশাইয়ের মতো শোনালেও তাতে কেন জানি না একটা বিচিত্র যান্ত্রিকতা ছিল। আমি সাবধানে দরজার দিকে এগোলাম। আমি জানতাম এই অন্ধকার রাত শুধু বিশ্রামের জন্য নয়,
এই রাত হলো নিজের কায়াকে রক্ষা করার চূড়ান্ত লড়াইয়ের। লড়াই আমাকে করতে হবে জানতাম, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। কারণ তারপর যা হলো, আমি স্থির হয়ে দাঁড়ালাম। বুকের ভেতরটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাতের তামার দণ্ডটা শক্ত করে ধরলাম। বীরভূমের সেই শ্মশানে গুরুদেবের পাশে বসে কত বিভীষিকা দেখেছি, কিন্তু আজ আমি একদম একা। এই নীলকুঠির ঘরে তেলের প্রদীপটা থরথর করে কাঁপছে, যেন সেও কোনো অশুভ উপস্থিতির আঁচ পেয়েছে। দরজায় আবার সেই করাঘাত, এবারে একটু জোরে। বাবা, জমিদার মশাই তামাক পাঠিয়েছেন, দরজাটা একটু খুলবেন? কণ্ঠস্বরটা হুবহু নায়েব মশাইয়ের, কিন্তু শব্দগুলো যেন ভেতর থেকে আসছে না। কে যেন বাইরে দাঁড়িয়ে গ্রামাফোন রেকর্ডের মতো বাজাচ্ছে। আমি দরজার কাছে গিয়ে খিলটা না খুলেই গম্ভীর গলায় বললাম, নায়েব মশাই, আজ রাতে আমি কিছু গ্রহণ করব না, তামাকটা বাইরেই রেখে যান। বাইরে থেকে কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্তের এক পিন পতন নিস্তব্ধতা। তারপরেই ঘটল সেই অলৌকিক কাণ্ড। আমি দেখলাম দরজার নিচের সরু ফাঁক দিয়ে কুচকুচে কালো রঙের একটা ঘন তরলের মতো কিছু একটা ঘরের ভেতরে চুইয়ে চুইয়ে ঢুকছে। না, ওটা কিন্তু তরল নয়, ওটা একটা ছায়া। একটা মানুষের হাত যেন দরজার নিচে দিয়ে সাপের মতো কিলবিল করে ভেতরে ঢুকলো। আমি চিৎকার করে উঠলাম, মধুসুন্দরীর দোহাই, দাঁড়া তুই যেখানে আছিস। হাতের তামার দণ্ডটা দিয়ে আমি ওই ছায়াটার ওপর সজোরে আঘাত করলাম, কিন্তু দণ্ডটা পাথরের মেঝেতে লেগে ঠিকরে এলো। ছায়াটার কিন্তু কিছুই হলো না, বরং সেই হাতটা দ্রুত গতিতে মেঝের ওপর ছড়িয়ে গিয়ে মানুষের অবয়ব নিতে শুরু করলো। দরজার ওপাশে তখন একটা খিলখিলে হাসি শোনা যাচ্ছে। সেই হাসি কিন্তু নায়েব মশাইয়ের নয়, সেই হাসি বীরভূমের সেই অভিশপ্ত নকুড় বিশ্বাসের। দরজার ওপার থেকে আওয়াজ এলো, তারানাথ, তুই কতক্ষণ নিজেকে আটকে রাখবি? কায়া তো একটা খাঁচা রে, খাঁচা খুলে দে, ছায়াটাকে মুক্ত হতে দে। আমি বুঝলাম কাপালিক এইবার আমার ওপরে তার তুকতাক শুরু করেছে। সে জানে যে এই গ্রামের সব মানুষের ছায়া সে কবজা করতে পারলেও একজন তান্ত্রিকের ছায়া তার কাছে পরম রত্ন। আমার ছায়াটা যদি সে ওই কালো পাথরে বন্দি করতে পারে, তবে তার সিদ্ধি পূর্ণ হবে। আমি পকেট থেকে সেই গুরুদেবের দেওয়া শ্মশানের মাটি আর কামাক্ষার সিঁদুর বের করে মিশিয়ে চারিদিকে একটা সুরক্ষা গণ্ডি টানতে শুরু করলাম। মেঝের উপর কিলবিল করতে থাকা সেই ছায়া হাতটা গণ্ডির কাছে আসতেই পুড়ে যাওয়ার মতো কুঁকড়ে গেল। বাইরে থেকে একটা আর্তনাদ শোনা গেল। আমি জানলার দিকে তাকালাম। জানলার বাইরে আমবাগানে তখন হাজার হাজার নীল আলোর বিন্দু জ্বলছে। গ্রামের সেই ছায়া মানুষগুলো এসে নীলকুঠির ঘরটাকে ঘিরে ফেলেছে। হঠাৎ ঘরের সেই বিশাল আয়নাটার দিকে আমার চোখ গেল। আয়নার ভেতর থেকে আমার নিজের প্রতিচ্ছবিটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ফুটে উঠছে কাপালিকের মুখ, তার কপালে রক্তচন্দন আর চোখে সেই আদিম লালসা। সে আয়নার ভেতর থেকেই হাত বাড়িয়ে আমায় ডাকছে। আমি তাকে বজ্র গম্ভীর স্বরে বললাম, কে তুই? কি তোর পরিচয়? কি কারণে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলছিস? কি তোর উদ্দেশ্য? বল আমাকে। সে একটা কুটিল হাসি দিয়ে আমাকে গম্ভীর স্বরে বলল, খুঁজে নে তারানাথ, তুই খুঁজে নে আমাকে, দেখি তোর কত ক্ষমতা। খুঁজে দেখা, তাহলে
তাহলে বুঝবো তুই সত্যিকারের তান্ত্রিক। আমি আমি তোকে বলবো না আমার উদ্দেশ্য কি। আরে দাঁড়া না, তুই খুঁজে নে। আমি বুঝতে পারলাম নীলকণ্ঠ বাবুকে সুস্থ করাটা ছিল একটা টোপ। কাপালিক আমাকে এই নির্জন নীলকুঠির ঘরে একলা পাওয়ার জন্যেই এই ফাঁদ পেতেছিল। জমিদার আসলে এখনো সুস্থ হননি। তার শরীরের ভেতরে ওই কালো পাথরের মায়া এখনো কাজ করছে। আমি মেঝের ওপর পদ্মাসনে বসলাম। মাতু পাগলির সেই ভয়ঙ্কর মন্ত্রটা মনে মনে জপ করতে শুরু করলাম, যে মন্ত্রে ছায়া আর কায়াকে এক করে দেওয়া যায়। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম আমার শরীরের প্রতিটা রন্ধ্র দিয়ে এক তীব্র তেজ নির্গত হচ্ছে। আমি আর ভয় পাচ্ছিলাম না। আমি বুঝতে পারলাম ছায়াকে ভয় পেলেই সে বড় হয়ে যায়, আর ছায়াকে তুচ্ছ করলে সে আবার পায়ের তলায় ফিরে আসে। বাইরে তখন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। নীলকুঠির পুরনো কড়িবর্গাগুলো কড়কড় করে আওয়াজ করছে। দরজার ওপাশে নায়েব মশাইয়ের ছদ্মবেশে থাকা সেই সত্তাটা এবার দরজায় সজোরে ধাক্কা দিতে শুরু করল। আমি আমার গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে এক একটা দানা মন্ত্রপুত করে আয়নার দিকে ছুঁড়ে মারতে লাগলাম। প্রতিটা দানার আঘাতে বাইরে থেকে একটা করে চিৎকার ভেসে আসছে। যজ্ঞের আগুনের মতো একটা তেজ ঘরটাকে ভরিয়ে দিল। আয়নাটা ভাঙার সেই শব্দে আমার তন্দ্রার ঘোর বা ঘোরের আচ্ছন্নতা যাই বলি না কেন এক নিমেষেই কেটে গেল। অবাক হয়ে দেখলাম ঘরের ভেতরে সেই হাড় হিম করা অন্ধকার আর নেই। জানলার ফাঁক দিয়ে ভোরের ফ্যাকাশে আলো চুইয়ে চুইয়ে ঢুকছে। সারা রাত যে বিভীষিকার মধ্যে দিয়ে গেছি তার চিহ্ন বলতে শুধু মেঝেতে পড়ে থাকা ওই ভাঙা আয়নার কাঁচের টুকরোগুলো। আমি ঘর থেকে বেরিয়ে নীলকুঠির টানা বারান্দায় গিয়ে একটা পুরনো কাঠের চেয়ারে বসলাম। ভোরের শান্ত প্রকৃতি, কুয়াশার চাদর জড়িয়ে থাকা আমবাগানটাকে এখন আর ভয়ঙ্কর মনে হচ্ছে না। কাল রাতের ওই ছায়াযুদ্ধ, দরজার ওপাশে ওই যান্ত্রিক কণ্ঠস্বর, সবই কি তবে ভ্রম, নাকি কাপালিক তার মায়ার খেলা গুটিয়ে নিয়েছে ভোরের আলো ফুটেছে বলে? আমি যখন নিজের মনের ভেতরে রাতের ঘটনাগুলো মেলানোর চেষ্টা করছি, ঠিক তখনই সিঁড়িতে জুতোর শব্দ হলো। নায়েব মশাই আসছেন। তার পরনে পরিষ্কার ধুতি, কাঁধে তসরের চাদর, মুখে একচিলতে হাসি। বারান্দায় পা রেখেই তিনি গলা খাঁকারি দিয়ে বিনয়ের সাথে বললেন, তারানাথ মশাই, রাতের ঘুম ভালো হয়েছে তো? কোনো অসুবিধে হয়নি তো নীলকুঠিতে? একলা ঘর, তাই বলছিলাম আর কি। তা একটু চা খাবেন তো? আমি পাঠিয়ে দিই। আমি নায়েব মশাইয়ের চোখের দিকে তাকালাম। সেখানে কোনো নীল আলো নেই, কোনো যান্ত্রিকতা নেই। গতকাল রাতের সেই বীভৎস নায়েব আর এই মানুষটার মধ্যে কোনো মিল নেই। আমি রাতের সেই লড়াইয়ের কথা, আয়না ফাটার কথা কিছুই জানালাম না। শুধু একটা মৃদু হাসি ঠোঁটে এনে বললাম, না না, ঘুম মন্দ হয়নি নায়েব মশাই। তবে ভোরের এই হাওয়ায় এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। নায়েব মশাই হাসি মুখে বিদায় নিলেন। আমি বুঝলাম এই রহস্যের শেষ কিন্তু এখনো অনেক দূর। গল্প বলতে বলতে ঠাকুরমশাই থামলেন। তাঁর হাতের সিগারেটটা অনেক আগেই নিভে গেছে। জানলার দিকে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টির শব্দ এখন অনেকটা ধরে এসেছে, কিন্তু ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়েছে। কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে হঠাৎ নড়ে চড়ে বসে ব্যাকুল হয়ে প্রশ্ন করল, ঠাকুরমশাই, তারপর কি হলো? সেই ভাঙা আয়না কি আপনিই ভেঙেছিলেন আপনার মন্ত্রের তেজে? আর নীলকণ্ঠবাবু কি সত্যিই সুস্থ হলেন, নাকি তাঁর শরীরটা ওই ছায়ায় ভোগ করতে লাগলো? আমিও কৌতূহল সামলাতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই,
আপনি কি শেষে সেই কাপালিকের দেখা পেয়েছিলেন? ঠাকুরমশাই একটু গম্ভীর স্বরে বললেন, শোনো তবে। নায়েব মশাই চা নিয়ে আসার জন্য প্রস্থান করতেই আমি বারান্দার সেই পুরনো ইজি চেয়ারটায় গা এলিয়ে দিলাম। ভোরের আলো ফুটলেও মনের ভেতরে কিন্তু রাতের সেই কুয়াশা কাটেনি। একটু পরেই নায়েব মশাই রূপোর রেকাবিতে করে চা আর দুটো বিস্কুট নিয়ে এলেন। তার হাতটা কাপ নামানোর সময় একটু কাঁপলো কি, নাকি ওটা আমার চোখের ভুল? আমি নায়েবকে প্রশ্ন করলাম, নীলকণ্ঠবাবু তো সুস্থ হলেন, কিন্তু এই যে তার শরীরের রং বদলে যাওয়া আর আয়নায় তার প্রতিফলন না থাকা, এ তো কোনো সাধারণ তান্ত্রিকের কর্ম নয়। এর পেছনে কোনো পুরনো শত্রুতা বা কোনো পারিবারিক অভিশাপ লুকিয়ে নেই তো? নায়েব মশাই দীর্ঘশ্বাস ফেলে পাশের একটা মোড়ায় বসলেন। তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তিনি ইতিউতি তাকিয়ে নিচু স্বরে বললেন, তারানাথ মশাই, আপনি যখন ধরেছেন তখন লুকোনো তো একেবারেই বৃথা। এই নীলকণ্ঠবাবুর বংশের ইতিহাস বড়ই বিচিত্র আর কূটনৈতিক মারপ্যাঁচে ভরা। এই যে বিশাল নীলকুঠি দেখছেন, এর অংশীদার দুইজন, বর্তমান জমিদার নীলকণ্ঠবাবু আর একজন তিনি বিদেশে থাকে, ওখানেই লেখাপড়া করতে গিয়েছিলেন। উনি আর দেশে ফিরে আসেননি। নাম হচ্ছে গিয়ে হরিকান্ত। তো যাক, যেটা বলছিলাম, এই বাড়ির প্রতিটি ইঁটে চাপা পড়ে আছে এক তান্ত্রিকের দীর্ঘশ্বাস। আমি উৎসুক হয়ে তাকালাম। নায়েব মশাই বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। নীলকণ্ঠবাবুর প্রপিতামহ দর্পনারায়ণ রায় ছিলেন এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি। তিনি কেবল জমিদারিই করতেন না, তাঁর ছিল অঢেল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। সেই সময় এই গ্রামে এক সিদ্ধ পুরুষ বসবাস করতেন। তার নাম ছিল সদানন্দ স্বামী। লোকে বলতো তার কাছে এমন এক ছায়া দর্পণ ছিল যা দিয়ে যে কোনো শত্রুর গতিবিধি আগের থেকে জেনে নেওয়া যেত। দর্পনারায়ণবাবু কূটনীতি খাটিয়ে সেই দর্পণটা হাতিয়ে নিতে চাইছিলেন। নিশ্চয়ই দর্পনারায়ণবাবু সাধুটিকে হঠানোর কোনো চাল চেলেছিলেন। নায়েব মশাই মাথা নাড়লেন। হ্যাঁ, তিনি সাধুটির উপর মিথ্যে চুরির অপবাদ দিয়ে তাকে গ্রাম ছাড়া করেন। কিন্তু সাধু যাওয়ার আগে এই প্রাসাদের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের রক্ত দিয়ে মেঝের উপর একটা চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে দর্পণ দিয়ে তুই অন্যের ছায়া দেখতে চাস, সেই দর্পণই একদিন তোর উত্তর পুরুষের কায়াকে গ্রাস করবে। অর্থাৎ এর ঠিক 3 পুরুষ পরেই, অর্থাৎ নীলকণ্ঠবাবুর আমলে সেই অভিশাপ ফলে গেল, তাই তো? আমি গম্ভীর হয়ে বললাম, তার মানে ওই কাপালিক আসলে কোনো ভাড়াটে তান্ত্রিক, যে সদানন্দ স্বামীর সেই হৃত দর্পণের বা কালো পাথরের হদিশ পেয়েছিল, কিন্তু তাকে পথ দেখালো কে? নায়েব মশাই এবার চুপ করে গেলেন। তার মুখটা কুচকুচে কালো হয়ে গেল। আমি বুঝতে পারলাম এইখানে কোনো বড় রকমের কূটনৈতিক ষড়যন্ত্র চলছে। জমিদার নীলকণ্ঠবাবুর কোনো নিকটাত্মীয় কি এর পেছনে আছে? ঠিক এই সময় অন্দরমহল থেকে একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দ এলো। আমি আর নায়েব মশাই হন্তদন্ত হয়ে নীলকণ্ঠবাবুর ঘরে দৌড়ে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। নীলকণ্ঠবাবু বিছানায় বসে আছেন ঠিকই, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে একজন হুবহু নীলকণ্ঠবাবুর মতো দেখতে মানুষ। না, সে মানুষ নয়, সে হলো নীলকণ্ঠবাবুর সেই বিচ্যুত ছায়া যা কাল রাতে আমি দেওয়ালে দেখেছিলাম। সে আজ কায়ায় পরিণত হয়েছে। সে জমিদারের দিকে তাকিয়ে এক অদ্ভুত কূটনৈতিক হাসি হেসে উঠল।
নায়েব মশাই কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লেন। তার দু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, অথচ সেই জলের রং যেন কেমন কালচে। নীলকণ্ঠবাবুর সেই বিচ্যুত ছায়াটা তখন ঘরের মধ্যে পায়চারি করছে। তার পা ফেলার কোনো শব্দ নেই, কিন্তু সে যেদিকে তাকাচ্ছে সেই দিকের জিনিসপত্রগুলো যেন কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। আমি বুঝলাম এই মায়া কাটানোর ক্ষমতা এখন আমার আয়ত্তের বাইরে। দিনের আলোয় এই ছায়া কায়াকে পরাজিত করা যাবে না। আমি নায়েব মশাইকে টেনে তুললাম এবং ইশারায় ঘর থেকে বেরিয়ে আসতে বললাম। সারা দিন কোনো মতে কাটল। রাত তখন 12টা। চারিদিকে নিস্তব্ধতা এতটাই জমাট বেঁধেছে যে মনে হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যায়। আমি আমার নীলকুঠির ঘরের জানলার ধারে অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছি। লণ্ঠনটা অনেক আগেই নিভিয়ে দিয়েছি। সারা দিনের ওই অদ্ভুত আর রোমহর্ষক ঘটনাগুলো মাথার ভেতরে কেমন জট পাকিয়ে যাচ্ছে। সেই ছায়াহীন জমিদার, মেঝের ওপর কিলবিল করা সেই হাতের অবয়ব, আর নায়েব মশাইয়ের ওই যান্ত্রিক ব্যবহার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আগের দিন রাতের মতো আমবাগানটির মধ্যে ছায়া মিছিলের নৃত্য দেখতে পেলাম না। এইসব কথা ভাবতে ভাবতে একটু আনমনা হয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার নজর গেল নিচের বিশাল আমবাগানটার দিকে। অন্ধকারের বুক চিরে একটা ছোট্ট আলোর বিন্দু নড়ে উঠল। আমি জানলার পাল্লাটা আরো একটু ফাঁক করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। দেখলাম এক অবয়ব আপাদ মস্তক একটা চাদর মুড়ি দিয়ে, হাতে একটা লণ্ঠন নিয়ে অত্যন্ত সাবধানে বাগান বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোচ্ছে। চাদরটা এমনভাবে জড়ানো যে তার মুখ চেনার উপায় নেই, তবে উচ্চতার হাঁটার ধরন দেখে বোঝার উপায় নেই যে ওটা কে। কালো চাদর মোড়া অবয়বটি আমবাগানের সারিবদ্ধ গাছগুলোর আড়াল নিয়ে অতি দ্রুত পদে এগিয়ে চলল। বাগান পার হয়ে যখন জঙ্গলের সীমানায় ঢুকল, আমিও তখন তার থেকে কিছুটা দূরত্ব রেখে পিছু নিলাম। জঙ্গলটা এখানে ভীষণ অন্ধকার আর লতা গুল্মে ঠাসা। শুকনো পাতার ওপর দিয়ে যখন ওই অবয়বটা হাঁটছে, সেই মড়মড় রাত জাগা পাখির ছাড়া আর কোনো আওয়াজ নেই। বনের গভীরে বাতাস যেন আরো বেশি ভারী আর হিমেল হয়ে এলো। প্রায় আধ ক্রোশ পথ এইভাবে চলার পর দেখলাম অবয়বটি জঙ্গলের একদম শেষ প্রান্তে এক পাহাড়ের খাঁজে এসে দাঁড়ালো। সেখানে লতা পাতায় ঢাকা এক বিশাল অন্ধকার গুহামুখ। তিনি লণ্ঠনটা একবার উঁচু করে ধরতেই ভেতর থেকে কেউ একজন সাড়া দিল। অবয়বটি কোনো দ্বিধা না করে গুহার ভেতরে প্রবেশ করল। আমি গুহামুখের একপাশে পাথরের আড়ালে নিজেকে সেঁধিয়ে দিলাম। ভেতরে ধিকি ধিকি জ্বলছে একটা যজ্ঞের কুণ্ডলী, তবে সেই আগুনের রং কিন্তু স্বাভাবিক নয়। একটা অদ্ভুত নীলাভ আভা বের হচ্ছে শিখাগুলো থেকে। কুণ্ডলীর সামনে জটা জালধারী এক বিভৎস তান্ত্রিক বসে আছে। তার সারা গায়ে শ্মশানের ছাই মাখা, আর কপালে রক্তবর্ণ সিন্দুরের এক বিশাল তিলক। কিন্তু অবয়বটি গায়ের চাদরটি যখন সরালো, আমি দেখে চমকে উঠলাম। আমাদের নায়েব মশাই। আমি আরো দৃঢ়তার সঙ্গে ওখানে দাঁড়িয়ে রইলাম। দেখি নায়েব মশাই ভয়ে কুঁকড়ে গিয়ে তান্ত্রিকের সামনে দাঁড়ালেন। তান্ত্রিক চোখ না খুলেই কর্কশ গলায় হেসে উঠল। এসেছিস নায়েব? খবর কি? বড়বাবুর জীবনী শক্তি তো এখন আমার এই যজ্ঞের ধোঁয়ায় মিশে গেছে। নায়েব মশাই ঢোক গিলে কাঁপতে কাঁপতে বললেন, বাবা, বিপদ তো কম নয়। ওই তারানাথ তান্ত্রিক কাল দুপুর থেকে নীলকুঠিতে আস্তানা গেড়েছে। সে আজ যেভাবে বড়বাবুর কপালে কামাক্ষার সিঁদুর ঠেকিয়ে তাকে একরকম ওই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলো, তাতে তো আমার বুক কাঁপছে বাবা। যদি সে সবকিছু ধরে ফেলে, তাহলে তো সব পরিকল্পনা ভেস্তে যাবে। তান্ত্রিক হঠাৎ চোখ মেলল। তার চোখের মণি দুটো আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে। সে হুঙ্কার দিয়ে উঠল, তারানাথ? ও তো সামান্য শ্মশানে পড়ে থাকা জাদুকর।
আমার এই ছায়া যজ্ঞের তেজও সইতে পারবে না। আগামীকাল অমাবস্যার রাত শুরু হওয়ার আগেই আমি আমার যজ্ঞের শেষ আহুতি দেব। বড়বাবুর ছায়াটাকে যেটুকু ফিরিয়ে এনেছে, আজ রাতেই আমি তা সমূলে উৎপাটন করব। কোনো বাধা টিকবে না। নায়েব মশাই ফিসফিস করে বললেন, কিন্তু বাবা, কথা তো ছিল বড়বাবুকে শুধু সরিয়ে দিলেই কাজ হাসিল হবে। আপনি তো এখন বলছেন গোটা জমিদার বাড়িটাকে তছনছ করে দেবেন। না না না, যদি সব শেষ হয়ে যায় তখন আরে আমাদের মুঠে কি আসবে? তান্ত্রিক একটা বিকট অট্টহাসি হাসল। হাতের মুঠোয় কি আসবে তা সময় বলবে, কিন্তু আমি চাই সিদ্ধি। এই জমিদার বাড়িটা আসলে একটা প্রাচীন অভিশপ্ত মাটির ওপর দাঁড়িয়ে আছে। আমি বড়বাবুর ছায়া দিয়ে যে শক্তি পাবো, তাতে এই গোটা কালীপুর গ্রামটা একটা বিশাল শ্মশানে পরিণত হবে। আমি চাই ওই বাড়ির দেওয়ালে দেওয়ালে হাহাকার ধ্বনিত হোক। তুই ফিরে গিয়ে শুধু একটা কাজ করবি, অন্দরের পেছনের ওই ছোট্ট গবাক্ষটা খুলে রাখবি। বাতাসের সঙ্গে যে কালকুট ধোঁয়াটা যাবে, ওটা যখন বড়বাবুর নাকে ঢুকবে, তখন সে নিজেই তার নিজের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইবে। নায়েব মশাই থরথর করে কাঁপতে লাগলেন। বাবা বাবা, আপনি তো বলেছিলেন যে কাউকে মরতে হবে না, শুধু শরীরটা আপনি অবশ করে দেবেন। এখন তো দেখছি ধ্বংসলীলার মতলব করছেন আপনি। বাড়িটা তছনছ হয়ে গেলে তো সব শেষ হয়ে যাবে। তান্ত্রিক এক ঝটকায় নায়েব মশাইয়ের হাতটা চেপে ধরল। চুপ কর পাপিষ্ঠ! আগামীকাল রাতেই যখন ওই কালো পাথরটা থেকে নীল আলো বের হবে, তখন বুঝবি ওই বাড়ির শেষ ঘন্টা বেজে গেছে। আমি চাই ওই বাড়িটা শ্মশান করে দিতে। ওই অট্টালিকা ধ্বংস না হলে আমার মহাকাল তুষ্ট হবে না। যা বলছি তাই কর, নইলে তোর কায়াও এই আগুনে ছাই করে দেব। গিয়ে তৈরি থাক। নায়েব মশাই আর কথা বলার সাহস পেলেন না। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে শুরু করল, আর যজ্ঞের আগুন থেকে একটা দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে গুহার বাইরে বের হতে শুরু করল। আমি পাথরের আড়ালে দাঁড়িয়ে শিউরে উঠলাম। বড়বাবুর অসুস্থতার পেছনে যে কেবল সাধারণ তুকতাক নয়, বরং এক নারকীয় মরণযজ্ঞ চলছে, তা আজকে স্পষ্ট হলো। এবং এটাও বুঝতে পারলাম, সকালে আমাকে নায়েব মশাই যে ঘটনার কথা বললেন, সেটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সাজানো ঘটনা। জমিদার এবং পুরো গ্রামবাসীদের বাঁচাতে হলে আমার হাতে মাত্র কালকের দিনটুকু সময় আছে। আমি সেখান থেকে চলে এলাম জমিদার বাড়িতে। নিজের কক্ষে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম কিভাবে এই সমস্যার সমাধান আমি করব। এবং এটাও ভাবতে লাগলাম যে তান্ত্রিক যে কথাগুলো বলল, কথাগুলোর পেছনে আসল কারণটা কি? কেনই বা জমিদারিকে পুরো শেষ করতে চায় এবং এই গ্রামকে পুরো শ্মশান করে দিতে চায় কেন? এর উত্তর একমাত্র জমিদার মশাই দিতে পারেন। আমি শুধু সকাল হবার অপেক্ষায় রইলাম, এবং সকাল হতেই নায়েব মশাইকে কিচ্ছু না জানিয়ে আমি জমিদারের শয়নকক্ষে হাজির হলাম। এবং জমিদার তখন হালকা আধশোয়া অবস্থায় মাথার তলায় বালিশ দিয়ে শুয়ে আছেন। আমাকে দেখে বললেন, আসুন আসুন তারানাথ মশাই, সমস্যার কি কোনো সমাধান বের করতে পারলেন? আমি একটু চিন্তিত হয়ে বললাম, দেখুন জমিদার মশাই, সমাধান তো আমি ঠিক বের করে নেবই, কিন্তু আপনাকে একটু আমাকে সাহায্য করতে হবে।
তবে আমি এইটুকু আপনাকে বলতে পারি, আপনি সাহায্য না করলে আপনার এই স্বপ্নের রাজপ্রাসাদ এবং আপনার জমিদারি আর হয়তো থাকবে না। আমার কথা শুনে জমিদার মশাই কিন্তু চিন্তিত হয়ে পড়লেন। বললেন, এই জমিদারিকে বাঁচানোর জন্য এবং এই গ্রামকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে সেটা বলুন তারানাথ মশাই। দেখুন জমিদার মশাই, আপনার যদি কোনো পূর্ব ইতিহাস থাকে সেটি পুরোপুরি আমাকে খুলে বলুন। যদি আপনার ইতিহাস খুলে না বলেন আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারবো না, আর আমি কিছু করতেও পারবো না। আমি যতটুকু বুঝলাম গণ্ডগোলটা আপনার বাড়ির মধ্যেই। জমিদার মশাইয়ের চোখের মণি দুটো যেন অতীতের কোনো এক ভয়াবহ দৃশ্যে স্থির হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা হাতে একটা পুরনো নস্যির কৌটো বের করলেন, কিন্তু নস্যি না নিয়েই আবার সেটা রেখেও দিলেন। তার দীর্ঘশ্বাসটা ঘরের থমথমে বাতাসে মিশে একটা অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করল। তিনি বলতে শুরু করলেন, তারানাথ মশাই, আজ থেকে 150 বছর আগে এই বীরভূমের মাটি ছিল তান্ত্রিক আর কাপালিকদের তন্ত্র সাধনার প্রধান ভূমি। আমার প্রপিতামহ নীলমাধব রায় যখন এই কালীপুরে পা রাখেন তখন তিনি ছিলেন যৌবনে টগবগে এক উগ্র মেজাজের মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার ছিল গভীর সখ্যতা। তিনি চাইলেন এই জঙ্গলে ঘেরা জমিতে নীলকুঠি আর অট্টালিকা বানিয়ে নিজের আধিপত্য কায়েম করতে, কিন্তু বাদ সাধলেন এই ভিটের প্রাচীন বাসিন্দারা, একদল জটা জালধারী তান্ত্রিক আর পরম বৈষ্ণব সাধক। নীলমাধব বাবু খবর পেলেন যেখানে তিনি অন্দরমহল করতে চান সেখানে কয়েকশো বছর ধরে একটি প্রাচীন পঞ্চমুণ্ডির আসন আর মহাকালের মন্দির রয়েছে। মন্দিরের সেবায় নিয়োজিত ছিলেন এক বৃদ্ধ তান্ত্রিক যার নাম ছিল করাল ভৈরব। প্রপিতামহ প্রস্তাব দিলেন জমিটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সাধুরা সাফ জানিয়ে দিলেন এ আসন তাঁদের ইষ্টের, এই স্থান তারা প্রাণ গেলেও ত্যাগ করবে না। জমিদার মশাই একটু থামলেন, তারপর ঘৃণায় মুখটা কুঁচকে বললেন, কূটনীতিতে ব্যর্থ হয়ে নীলমাধব বাবু শয়তানির আশ্রয় নিলেন। এক অমাবস্যার রাতে তিনি কোম্পানির লেঠেল বাহিনী আর মশাল হাতে একদল পেয়াদা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই শান্ত আশ্রমে। সেই রাতে এই মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। প্রপিতামহ কোনো বাজবিচার করেনি। যারা জপ করছিল, যারা ধ্যানে মগ্ন ছিল, তাদের সবাইকে পশুর মতো পিটিয়ে জঙ্গল ছাড়া করা হলো। তান্ত্রিক করাল ভৈরবকে শিকল দিয়ে বেঁধে এই ভিটের অসত্য গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্রপিতামহ নিজে কুড়াল হাতে সেই প্রাচীন পঞ্চমুণ্ডির মন্দির ভাঙতে শুরু করলেন। মন্দিরের বিগ্রহ যখন মেঝের ওপর আছড়ে পড়ে ভেঙে গেল, ঠিক তখন সেই ধুলোবালির মধ্য থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এসেছিল। কিন্তু দম্ভে অন্ধ নীলমাধব বাবু তখনও থামেননি। তিনি হুকুম দিলেন সেই সাধুদের কুঁড়ে ঘরগুলোতে আগুন লাগিয়ে দিতে। জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন অন্তত 7 জন নিরীহ সাধু। করাল ভৈরব সেই ঝুলন্ত অবস্থায় অট্টহাসি হেসে বলেছিলেন, নীলমাধব, তুই মন্দির ভেঙে অট্টালিকা করলি। সেই গৃহের প্রতিটি দেওয়াল ওই মৃত সাধুদের ছায়ার কান্নাকে শুষে নেবে। আজ থেকে প্রতি তৃতীয় পুরুষের শরীর হবে আমার মহাকালের আস্তানা। তারপর কি হলো জমিদার মশাই? অট্টালিকা তৈরি হলো ঠিকই,
কিন্তু নির্মাণের সময় অন্তত 12 জন রাজমিস্ত্রি রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। প্রপিতামহ নিজে পাগলের মতো আচরণ শুরু করলেন। তিনি দিনের বেলাতেও ঘরের কোণে কালো কালো অবয়ব দেখতে পেতেন। শোনা যায় মৃত্যুর আগে তিনি তার নিজের শরীরের ছায়াটাকেও কুড়াল দিয়ে কাটতে চেয়েছিলেন। সেই অভিশপ্ত ইতিহাসের বোঝা আজ আমাকে বইতে হচ্ছে। জমিদার মশাইয়ের সমস্ত বিবরণ শুনে আমি বুঝতে পারলাম নায়েব মশাই সেই ইতিহাসের গর্ত খুঁড়েই ওই কাপালিককে নিয়ে এসেছেন। তিনি জানেন এই বংশের রক্তে সেই প্রাচীন অপরাধের ঋণ রয়ে গেছে। কাপালিক এখন ওই গুহায় বসে সেই করাল ভৈরবের অতৃপ্ত আত্মাকে আবাহন করছে, যাতে জমিদার এবং পুরো গ্রামবাসীর, এমনকি সে আমার ছায়া নিয়ে ওর কায়া মজবুত করতে চেয়েছিল। নীলমাধব রায়ের সেই নিষ্ঠুরতা আজ এক বিশাল তান্ত্রিক প্রতিশোধের রূপ নিয়েছে। আমি গম্ভীর স্বরে বললাম, জমিদার মশাই, ইতিহাস যদি রক্তের হয় তবে তার মুক্তিও রক্তে বা আত্মত্যাগে। আপনার প্রপিতামহ কায়া ধ্বংস করেছিলেন, আজ কাপালিক আপনার ছায়া ধ্বংস করতে চায়, কিন্তু তারানাথ থাকতে এই অন্যায় হতে দেওয়া যাবে না। জমিদার মশাইয়ের ঘর থেকে যখন বেরোলাম তখন সন্ধ্যা হয়েছে। বারান্দার লণ্ঠনগুলো তেলের অভাবে মিটমিট করে জ্বলছে, যেন শ্বাসকষ্টে ভোগা কোনো বৃদ্ধের মতো তাদের প্রাণ যায় যায়। চারিদিকের নিস্তব্ধতা এতটাই ভারী যে মনে হচ্ছে দেওয়ালে টাঙানো পুরনো তৈলচিত্রের মানুষগুলো নিঃশ্বাস বন্ধ করে আমাকে দেখছে। নীলমাধব রায়ের সেই নিষ্ঠুরতার ইতিহাস শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। নায়েব মশাইয়ের চালটা এবার পরিষ্কার। তিনি কেবল জমিদারের লোভী নন, তিনি আসলে সেই করাল ভৈরবের অতৃপ্ত আত্মার একনিষ্ঠ সেবক, অথবা কোনো গোপন বংশধর। তিনি জানতেন নীলমাধব রায় যে পাপের বীজ বুনেছিলেন তার ফসল কাটার সময় হয়েছে আজকে। কাপালিক আর নায়েব মশাই মিলে কেবল জমিদারি নয়, বরং এই অঞ্চলের প্রতিটি মানুষের জীবনী শক্তি বা ছায়া হরণ করে এক অবিনশ্বর কায়া নির্মাণের ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি তারা আমার ওপরও নজর দিয়েছে। একজন তান্ত্রিকের ছায়া তাদের তান্ত্রিক সিদ্ধির জন্য পরম রত্ন। আমি নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকতেই দেখলাম মেঝের ওপর সেই কামাক্ষার সিঁদুরের গণ্ডিটা অদ্ভুতভাবে ধূসর হয়ে গেছে। জানলার পাল্লাটা একটু আগে বন্ধ করে গিয়েছিলাম, এখন দেখি সেটা হাট করে খোলা। বাইরে আমবাগানের সেই ঘন অন্ধকার থেকে একটা তীব্র আঁশটে গন্ধ আর পচা মাংসের ঘ্রাণ নাকে আসছে। আমি বুঝলাম কাপালিক তার ছায়া সেনা পাঠিয়ে দিয়েছেন। তারা এখন ঘরের বাইরে অলক্ষ্যে ঘোরাফেরা করছে। আমি মেঝের ওপরে পদ্মাসনে বসলাম এবং গুরুদেবকে স্মরণ করতে লাগলাম। গুরুদেব আমাকে স্তিমিত কণ্ঠে কানের কাছে এসে বললেন, তারানাথ, তুই মাতু পাগলির শরণাপন্ন হ। ওই তোকে বিপদের হাত থেকে এবং এই জমিদারের হাত থেকে রক্ষা করতে পারবে। আমি যখন বুঝতে পারলাম কাপালিকের এই ভয়ঙ্কর মায়াজাল সাধারণ তন্ত্রমন্ত্র দিয়ে কাটানো সম্ভব নয়, তখন আমি পরম শ্রদ্ধায় মনে মনে মাতু পাগলিকে স্মরণ করলাম। মা, তোর এই পাগল ছেলে বিপদে পড়েছে, মা আমায় রক্ষা কর, মা আমায় রক্ষা কর। মুহূর্তের মধ্যে সেই গুমোট গুহার বাতাস চিরে এক অদ্ভুত হিমেল হাওয়া বয়ে গেল। গুহার মুখে ধুলোর ঝড় উঠল এবং সেই ঝড়ের ভেতর দিয়ে আলুথালু চুলে লিকলিকে চেহারার এক বৃদ্ধা এসে দাঁড়ালেন। তার পরনে শতছিদ্র একটা ন্যাকড়া, গলায় শুকনো হাড়ের মালা আর হাতে একটা ভাঙা কুলো। কেন রে, তুই খালি খালি আমাকে কেন উল্টোপাল্টার সময় ডাকিস বলতো? কি হয়েছে বল? আমি বিনয়ের সঙ্গে বললাম, মা
মা, এই ঘোরতর বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো মা? কোন পথে গেলে আমি মুক্তি পাবো? আমার কথা শুনে মাতু পাগলি খিলখিল করে হেসে উঠলেন। সে হাসির শব্দ গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে একটা বিচিত্র প্রতিধ্বনি তৈরি করল। তিনি চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মলজা, ওইটা আমার থেকে তুই ভালো পারিস তারানাথ। নিজের পথ নিজেই খুঁজে নে। তবে যা, তুই যখন এতটা করে বলছিস, আমি তোকে একটা ধাঁধা বলে দিচ্ছি, আর সেই ধাঁধার মধ্যেই তোর সব উত্তর লুকিয়ে আছে। খুঁজে নিতে পারলে পারবি, নইলে সব শেষ। বলছি, মন দিয়ে শোন। শিকড় যেখানে বিঁধেছে আগে, মুক্তি তাহার সেইখানে জাগে। পাপের পাথর মাটিতে পুতলে, ছায়া ফিরবে কায়া জুড়লে। দ্বন্দ্ব ছুঁইলে জাগাস মন, খুঁজবে তবে মায়ার রণ। প্রদীপ জ্বললে ভোরের আগে, অশুভ আধার তবেই ভাগে। এই বলেই তিনি আবার একটা বিকট অট্টহাসি দিলেন। ওই, আমি গেলাম রে। আমি জানি তুই পারবি তারা। তোর তামা আর কামাক্ষা সিঁদুর বৃথা যাবে না রে, যদি তুই ধাঁধার গেরোটা খুলতে পারিস। মাতু পাগলি আমাকে সরাসরি পথ না দেখালেও তার এই রহস্যময় ধাঁধার ভেতরেই জমিদার বাড়ি আর কালীপুরকে বাঁচানোর 4টে সূত্র দিয়ে গেছেন। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। ধাঁধার মর্মার্থ আমি বুঝে নিয়েছি, এখন কাজ শুরু করার পালা। আমি দ্রুত পায়ে নীলকুঠির দিকে ফিরে এলাম। অন্দরমহলে ঢুকেই খবর দিয়ে বাড়ির বিশ্বস্ত কাজের মেয়ে লবঙ্গকে ডেকে পাঠালাম। লবঙ্গ সাহসী মেয়ে, এই ঘোর বিপদেও সে অবিচল। লবঙ্গ কাছে আসতেই আমি ওর চোখে চোখ রেখে নিচু কিন্তু দৃঢ় স্বরে বললাম, লবঙ্গ, তোকে একটা খুব জরুরি কাজ করতে হবে। অত্যন্ত সাবধানে এবং গোপনে জমিদার মশাইয়ের কাছে একটা খবর পৌঁছে দে। তাকে বলবি, আজ ঠিক রাত 12টার সময়, এই নিশিরাতে তিনি যেন জমিদার বাড়ির কুলদেবতার মন্দিরের চাতালে উপস্থিত থাকেন। কোনো ওজোর আপত্তি যেন না শোনেন। যে কোনো অবস্থাতেই হোক তাকে ওখানে আসতেই হবে। ওখানে একটা বিশেষ যজ্ঞের আয়োজন হবে। লবঙ্গ ঘাড় নেড়ে সায় দিল। আমি আবার যোগ করলাম, আর শোন, এই একই খবর তুই নায়েব মশাইয়ের কাছেও পৌঁছে দে। তাকে বলবি তাঁর উপস্থিতিও মন্দিরের চাতালে একান্ত প্রয়োজন। কিন্তু মনে রাখিস লবঙ্গ, এই খবরের কথা যেন তৃতীয় কোনো ব্যক্তির কানে না যায়। যমুনার জল যেমন নিঃশব্দে বয়, তোর কাজটাও যেন তেমনই হয়। লবঙ্গ অন্ধকারে ছায়ার মতো মিশে গিয়ে আমার বার্তা নিয়ে 2 দিকে চলে গেল। আমি জানতাম তান্ত্রিকের মায়াজাল ছিন্ন করতে গেলে আজ রাতেই এদের দুজনকে এক জায়গায় আনতে হবে। মন্দিরের সেই পবিত্র চাতালি হবে আজ ন্যায় আর অন্যায়ের শেষ রণভূমি। বাইরে রাত বাড়ছে। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল, যা একটা অশুভ সংকেত বয়ে আনছে। আমি আমার ঝুলি থেকে কামাক্ষার সিঁদুর আর তামার দণ্ডটা বের করে প্রস্তুত হতে লাগলাম। মাতু পাগলির সেই ধাঁধা আমার মাথায় তখন অবিরাম ঘুরপাক খাচ্ছে। রাত তখন 12টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবল মন্দিরের চাতালে আমার জ্বালানো ঘিয়ের প্রদীপের আলোটা থরথর করে কাঁপছে। ঠিক যেমনটা চেয়েছিলাম। লবঙ্গের মাধ্যমে খবর পেয়ে যথাসময়ে নায়েব মশাই এবং জমিদার মশাই সেইখানে উপস্থিত হলেন। জমিদার মশাইয়ের মুখ রক্তহীন, ফ্যাকাশে, আর নায়েব মশাইয়ের চোখে মুখে একটা অস্থির চাউনি, যেন কিছু একটা লুকোতে চাইছেন। আমি কোনো কথা না বলে নিজের কাজে মন দিলাম। আমার ঝুলি থেকে বের করলাম কামাক্ষার সেই রক্তবর্ণ সিঁদুর এবং গুরুদেবের দেওয়া সিদ্ধ শ্মশানের মাটি। পরম নিষ্ঠায় মন্দিরের চাতালে সেই মাটি এবং সিঁদুর দিয়ে
আমি একটা শক্তিশালী পঞ্চমুণ্ডির আসন অঙ্কিত করলাম। আসনের প্রতিটা রেখা যেন এক একটি অগ্নিশিখার মতো জীবন্ত হয়ে উঠল। মন্ত্রপুত কাঠ আর ঘি দিয়ে সাজানো যজ্ঞকুণ্ডে আগুন স্পর্শ করাতেই দাউ দাউ করে শিখা জ্বলে উঠল। আগুনের সেই লালচে আভা জমিদার মশাই আর নায়েব মশাইয়ের মুখে একটা অদ্ভুত ছায়া ফেলছে। আমি জানতাম আসল লড়াই এখন শুরু। গুহার ভেতরে বসে সেই তান্ত্রিক যে মরণযজ্ঞ শুরু করেছে তার পাল্টা আঘাত হানতে হবে এই পঞ্চমুণ্ডির আসন থেকেই। আমার এখন একটাই লক্ষ্য, নিজের তপবল আর এই যজ্ঞের শক্তি দিয়ে সেই তান্ত্রিককে বশীভূত করা এবং তাকে এই জমিদার বাড়ির সীমানায় টেনে আনা। তাকে যদি একবার এই পবিত্র চাতালে হাজির করতে পারি তবেই তার মায়াজাল ছিন্ন করতে আমি সক্ষম হব। আমি যজ্ঞের আগুনে কামাক্ষার সিঁদুর আর শ্মশানের মাটি ছিটিয়ে দিয়ে গম্ভীর গলায় মন্ত্রপাঠ শুরু করলাম। ওং হ্রিং তান্ত্রিকস্য আকর্ষণায় মদ বশমনায় স্বাহা। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। মন্ত্রের প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে যজ্ঞের আগুন যেন গর্জে উঠল এবং আগুনের শিখাগুলো নীলচে হয়ে আকাশের দিকে সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম নায়েব মশাই ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমি গর্জে উঠলাম, কেউ এই চাতাল ছেড়ে নড়বেন না। আজ রাতে ছায়া আর কায়ার হিসাব এইখানেই হবে। বাতাসের সেই হাহাকার মুহূর্তের মধ্যে একটা বিকট গর্জনে পরিণত হল। মন্দিরের চারপাশের প্রাচীন গাছগুলো যেন কোনো অদৃশ্য ঝড়ে উন্মত্তের মতো মাথা করতে লাগল। যজ্ঞের আগুনের শিখাগুলো এখন আর স্বাভাবিক নয়, সেগুলো তামাটে রং ছেড়ে গাঢ় রক্তবর্ণ ধারণ করেছে। আমি আমার তামার দণ্ডটা যজ্ঞের ঠিক মাঝখানে স্থির রেখে একাগ্র চিত্তে তান্ত্রিকের সেই পৈশাচিক সত্তাকে আকর্ষণ করতে লাগলাম। হঠাৎ মন্দিরের চাতালের উত্তর কোণে একটা জমাট বাঁধা অন্ধকারের কুণ্ডলী পাকিয়ে উঠল। সেই অন্ধকার এতটাই ঘন যে যজ্ঞের তেজালো আলো সেখানে প্রবেশ করতে পারছে না। জমিদার মশাই আতঙ্কে চিৎকার করে উঠে মন্দিরের স্তম্ভ চাপটে ধরলেন, আর নায়েব মশাই থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। সেই অন্ধকার কুণ্ডলের ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো, অবিকল সেই গুহার তান্ত্রিক। কিন্তু এখন আর তার সেই আস্ফালন নেই। সে যেন একটা অদৃশ্য মরণ ফাঁসে আটকে পড়ে ছটফট করতে করতে টলতে টলতে চাতালের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে, কিন্তু শরীরের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে যেন একটা পুতুলের মতো আমার মন্ত্রের টানে মন্দিরের সীমানায় প্রবেশ করল। তান্ত্রিক চাতালে পা রাখতেই যজ্ঞের আগুন একবার আকাশ ছোঁয়া হয়ে জ্বলে উঠল। তান্ত্রিক যন্ত্রণায় গোঙাতে গোঙাতে কর্কশ গলায় চিৎকার করে উঠল, তারানাথ, তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটালি। এই পঞ্চমুণ্ডির আসনের শক্তি দিয়ে আমায় বেঁধে ফেললি। আমি গম্ভীর স্বরে বললাম, তোর সাধনা ছিল বিনাশের, আর আমার এই যজ্ঞ মুক্তির। মাতু পাগলির নির্দেশে আজ তোর এই নরক লীলা শেষ হবে। তুই যে ছায়াগুলো হরণ করেছিস তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তুই এই গণ্ডি ছেড়ে নড়তে পারবি না। ঠিক সেই সময় আমি দেখলাম তান্ত্রিকের ছায়াটা মেঝের উপর অদ্ভুতভাবে নাচছে। তার ছায়ার ভেতর দিয়ে গ্রামের শত শত মানুষের মুখচ্ছবি ভেসে উঠছে। তাদের আর্তনাদ মন্দির প্রাঙ্গণে প্রতিধ্বনিত হচ্ছে। নায়েব মশাই তখন ফুপিয়ে কেঁদে উঠলেন, তারানাথ বাবু, আমাকে রক্ষা করুন। আমি লোভে পড়ে এই শয়তানের হাতে নিজের আত্মা বিক্রি করেছিলাম। আমি জানতাম না ও পুরো গ্রামটাকে শ্মশান করে দেবে। আমি তামার দণ্ডটা এবার তান্ত্রিকের দিকে উঁচিয়ে ধরলাম। যজ্ঞের আগুনের তেজ এখন তান্ত্রিকের শরীরকে ঝলসে দিতে চাইছে। সে বুঝতে পেরেছে এই পবিত্র চাতালে তার তান্ত্রিক মায়া কাজ করবে না। আমি এবার জমিদার মশাইয়ের দিকে তাকালাম।
তার সেই ছায়াহীন শরীরটা তখনও কাঁপছে। আমি তান্ত্রিককে ধমক দিয়ে বললাম, কাপালিক, তোর ওই অভিশপ্ত পাথর আর নীলমাধব রায়ের পাপের পুঁজি আজ ভস্ম হবে। হয় তুই সব ছায়া ফিরিয়ে দে, নইলে এই যজ্ঞের আগুনেই তোর ব্রহ্মাণ্ড জ্বলে খাক হবে। তান্ত্রিক তখন হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভেবেছিলাম জয় বোধহয় আসন্ন, কিন্তু মুহূর্তের মধ্যে একটা অকল্পনীয় কাণ্ড ঘটল। হঠাৎ তান্ত্রিকের সেই আর্তনাদ একটা বীভৎস অট্টহাসিতে বদলে গেল। আচমকা তার জরাগ্রস্ত শরীরটা যেন ফুলতে শুরু করল। গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। তার চোখ দুটো আগুনের গোলার মতো বড় হয়ে গেল এবং সে একটা গম্ভীর অলৌকিক গলায় গর্জে উঠল। সে আমার দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে বলল, তারানাথ, তুই ভেবেছিস সামান্য যজ্ঞ দিয়ে আমায় বেঁধে ফেলবে? নীলমাধবের পাপের শেকল যে আমার হাতে। এই জমিদারি আর এই গ্রাম এখন আমার রক্তে মিশে গেছে। তোর মন্ত্রের তেজ এই অভিশাপের কাছে কিছুই না। বলা মাত্রই তান্ত্রিক তার নিজের হাতটা যজ্ঞের আগুনের শিখার মধ্যে ঢুকিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই আমি অনুভব করলাম আমার শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি কে যেন এক নিমেষে শুষে নিচ্ছে। আমার চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে এলো। হাতের তামার দণ্ডটা হঠাৎ ভীষণ ভারী মনে হতে লাগলো। যজ্ঞের সেই তেজালো শিখাগুলো তান্ত্রিকের ওই কালো ধোঁয়ার গ্রাসে ফ্যাকাশে হয়ে আসছে। জমিদার মশাই আর নায়েব মশাইয়ের মুখগুলো যেন অন্ধকারের গহ্বরে তলিয়ে যাচ্ছে। আমার শ্বাসকষ্ট শুরু হলো। মনে হলো আমার চারপাশে সুরক্ষা কবচ বা গণ্ডিটা ছিঁড়ে যাচ্ছে। পরাজয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই আমার মস্তিষ্কের কোণে মাতু পাগলির সেই খড়খড়ে গলার ধাঁধাটা বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। শিকড় যেখানে বিঁধেছে আগে, মুক্তি তাহার সেইখানে জাগে। পাপের পাথর মাটিতে পুঁতলে, ছায়া ফিরবে কায়া জুড়লে। আমি বুঝতে পারলাম আমার ভুলটা কোথায় হচ্ছিল। আমি তান্ত্রিককে বশীভূত করার চেষ্টা করছি ঠিকই, কিন্তু যে পাপের পাথর তান্ত্রিকের শক্তির আসল উৎস, সেটা তো এখনো ধ্বংস করা হয়নি। মাতু পাগলি বলেছিলেন, শিকড় যেখানে বিঁধেছে, অর্থাৎ সেই অভিশপ্ত অসত্য গাছের তলায় পুঁতে রাখা গোপন রহস্যই এই লড়াইয়ের চাবিকাঠি। আমি নিজের সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে ঝুলি থেকে সেই কালো পাথরের ছোট্ট টুকরোটা বের করলাম। তান্ত্রিকের সেই মায়াবী রূপ তখন আমার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত। আমি জানতাম এই পাথরটাকে এখনই ওই যজ্ঞকুণ্ডে নয়, বরং ধাঁধার ইঙ্গিত অনুযায়ী জমিদার মশাইয়ের বংশের প্রায়শ্চিত্তের সঙ্গে মেলাতে হবে। আমি টলতে টলতে তামার দণ্ডটা আবার শক্ত করে ধরলাম। তান্ত্রিকের সেই পৈশাচিক রূপ দেখে আর ভয় নয়, বরং একটা অদ্ভুত সংকল্প আমার মনে জেগে উঠল। ধাঁধার শেষ লাইনটা ছিল, প্রদীপ জ্বললে ভোরের আগে, অশুভ আঁধার তবেই ভাগে। আমার সেই গগনভেদী চিৎকার শুনে জমিদার নীলকণ্ঠ বাবুর সম্মোহন যেন এক লহমায় ভেঙে গেল। তান্ত্রিকের সেই পৈশাচিক রূপ আর অন্ধকারের চাপে তিনি এতক্ষণ আড়ষ্ট হয়েছিলেন, কিন্তু মৃত্যু ভয় আর বংশের পাপের কথা শুনে তার ভেতরে একটা আশ্চর্য উন্মাদনা জেগে উঠল। জমিদার মশাই টলতে টলতে উঠে দাঁড়ালেন। তান্ত্রিক তখন একটা বিকট হুঙ্কার দিয়ে তার দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আমি আমার তামার দণ্ডটা যজ্ঞের আগুনে ঠেকিয়ে একটা বিশাল আগুনের প্রাচীর তৈরি করলাম। তান্ত্রিক সেই আগুনের হলকায় থমকে দাঁড়ালো। আমি চেঁচিয়ে বললাম, ছুটুন জমিদার মশাই, পেছন ফিরবেন না, ওই অসত্য গাছই আপনার মুক্তি। জমিদার মশাই তখন আর কোনো কথা না বলে কাঁপা পায়েই মন্দিরের চাতাল থেকে লাফিয়ে পড়লেন। তার পরনের রেশমি ধুতি ঝোপ ঝাড়ে আটকে ছিঁড়ে যাচ্ছে।
পায়ের খড়ম কোথায় ছিটকে গেছে তার ঠিক নেই, কিন্তু তিনি তখন উন্মত্তের মতো আমবাগানের সেই অন্ধকারের বুক চিরে দৌড়াচ্ছেন। 150 বছর আগে তার প্রপিতামহ নীলমাধব রায় যে অশ্বত্থ গাছে সাধুকে ঝুলিয়েছিলেন, আজ সেই গাছের দিকেই তার বংশধর ছুটছেন প্রাণপণে। রাতের সেই ঘুটঘুটে অন্ধকারে আম গাছগুলোর ডালপালা যেন তার পথ আগলে ধরতে চাইছিল। ঝিঝি পোকার ডাক আর পেঁচার আর্তনাদ মিলেমিশে একটা বিভীষিকাময় সুর তৈরি করেছে। জমিদার মশাই দৌড়তে দৌড়তে কয়েকবার আছাড় খেলেন। কাঁটায় তার শরীর চিরে রক্ত বেরোতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই রক্তের গন্ধ পেয়েই যেন অশরীরী ছায়াগুলো তার পিছু নিতে শুরু করলো। তিনি অনুভব করছিলেন তার পেছনে শত শত ছায়া ফিসফিস করে বলছে, ফিরে ফিরে নীলমাধবের রক্ত, ফিরে আজ তোর দিনের শেষ দিন, ফিরে অবশেষে তিনি সেই প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে পৌঁছালেন। সেই প্রাচীন গাছটি অন্ধকারের মধ্যে একটা বিশাল কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। জমিদার মশাই গাছের তলায় পৌঁছেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তার বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। তিনি 2 হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন আর কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলেন, হে মহাকাল, হে মহাকাল, হে করাল ভৈরব, আমার পূর্বপুরুষের করা সমস্ত নৃশংসতা আমি আজ মাথা পেতে নিলাম। আজ থেকে এই জমিদারি আপনার, এই অট্টালিকা আপনার। শুধু আমার প্রজাদের আর আমার এই গ্রামটাকে মুক্তি দিন। আমার রক্তের ঋণ দিয়ে আমি এই পাপ ধুয়ে দিচ্ছি। ঠিক তখনই সেই গাছের ওপর থেকে একটা প্রচণ্ড দীর্ঘশ্বাস শোনা গেল। সেই শব্দে যেন গোটা কালীপুর গ্রামটা কেঁপে উঠল। জমিদার মশাই অনুভব করলেন তার ছায়াটা, যেটা এতক্ষণ উধাও হয়ে গিয়েছিল, তা ধীরে ধীরে মেঝের ঘাসের ওপর আবার ফুটে উঠছে। গাছের অন্ধকার কোণ থেকে মৃত সাধুদের সেই আর্তনাদগুলো যেন শান্ত হয়ে এক প্রশান্তির সুরে মিলিয়ে যেতে লাগলো। মন্দিরের চাতালে দাঁড়িয়ে আমি দেখলাম তান্ত্রিকের সেই বিশাল রূপটা ধীরে ধীরে চুপসে যাচ্ছে। সে যন্ত্রণায় নিজের গলা টিপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করল। জমিদার মশাই যখন অশ্বত্থ গাছের নিচে বসে নিজের পূর্বপুরুষের পাপ স্বীকার করছিলেন, ঠিক সেই মুহূর্তে মন্দিরের চাতালে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। তান্ত্রিকের সেই পৈশাচিক রূপটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতেই নায়েব মশাই হাউমাউ করে কেঁদে উঠে জমিদার মশাইয়ের পায়ের কাছে আছড়ে পড়লেন। তার সেই ধূর্ত চাউনি এখন অনুশোচনার চোখের জলে ধুয়ে মুছে গেছে। নায়েব মশাই কাঁপতে কাঁপতে বললেন, কর্তাবাবু, কর্তাবাবু, আমায় ক্ষমা করুন। ওই তান্ত্রিক আমাকে প্রলোভন দেখিয়েছিল যে বড়বাবুকে সরিয়ে দিলে আমি হব এই জমিদারির অলিখিত মালিক। লোভে পড়ে আমি বংশের সেই পুরনো কালো সিন্দুকটা ওকে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমি কেবল আপনার ক্ষতি নয়, নিজের আত্মাকেও শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমাকে পুলিশে দিন বা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিন, কিন্তু ওই তান্ত্রিকের নরক থেকে আমাকে বাঁচান কর্তাবাবু। জমিদার নীলকণ্ঠবাবু তখন শান্ত, তার চোখের কোণেও জল। তিনি নায়েব মশাইকে টেনে তুললেন। নায়েব মশাই বললেন, মাতু পাগলির সেই ধাঁধা আর তারানাথ তান্ত্রিকের যজ্ঞ আজ তাদের দুজনকে এই চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জমিদার মশাই ধীর গলায় বললেন, নায়েব মশাই, অপরাধ আমাদের দুজনেরই। আমার পূর্বপুরুষের দম্ভ আর আপনার লোভ, এই দুই মিলেই বিপদ ডেকে এনেছিল। আজ থেকে এই পাপের অবসান হয়েছে।
ততক্ষণে পূব আকাশে ভোরের রাঙা আলো ফুটতে শুরু করেছে। কালীপুরের সেই অভিশপ্ত আমবাগান আর নীলকুঠির ওপর থেকে কুয়াশার সেই ঘন কালো চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে। ভোরের স্নিগ্ধ বাতাসে আর সেই আঁশটে গন্ধ নেই, বরং শিউলি ফুলের একটা হালকা সুবাস ভেসে আসছে। মন্দিরের চাতালে যজ্ঞের আগুন এখন শান্ত হয়ে পবিত্র ভস্মে পরিণত হয়েছে। তান্ত্রিকের সেই কালো শরীরটা এক মুঠো ছাই হয়ে মাটিতে মিশে গেছে, যেন তার কোনো অস্তিত্বই ছিল না। গ্রামের মানুষজন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসছে। তারা জানে না যে রাতে কি ভয়াবহ যুদ্ধ চলেছে, কিন্তু সবার মনেই একটা অদ্ভুত হালকা ভাব। জমিদার নীলকণ্ঠবাবু এবং নায়েব মশাই দুজনেই যখন ভোরের আলোয় মন্দিরের চাতাল থেকে হাসি মুখে নেমে এলেন, তখন তাদের পায়ের নিচে স্পষ্ট ফুটে উঠেছে তাদের নিজেদের ছায়া আর কায়ার সেই বিচ্ছেদ আজ মিটে গেছে। আমি আর কিশোরী এতক্ষণ পাথর হয়ে বসেছিলাম। কিশোরী একটা ঢোক গিলে বলল, তারপর ঠাকুরমশাই, সেই নাইম মশাইয়ের কি হলো? ঠাকুরমশাই মৃদু হাসলেন। নায়েব মশাই আর চাকরি করেননি, তিনি তীর্থে চলে গিয়েছিলেন। আর জমিদার নীলকণ্ঠবাবু? তিনি সেই জমিদার বাড়ির অর্ধেকটা গ্রামের অনাথ আশ্রম আর সাধুদের সেবায় দান করে দিয়েছিলেন। কালীপুরের সেই অশ্বত্থ গাছের নিচে আজও নাকি অমাবস্যার রাতে প্রদীপ জ্বলে, কিন্তু সেখানে আর কোনো ভয় নেই। আমি ঠাকুরমশাইকে আস্তে করে বললাম, মাতু পাগলিকে আর কখনো দেখা গিয়েছিল? পাগলিদের কি আর দেখা যায় বিভূতি? ঠাকুরমশাই জানালার বাইরের অন্ধকারের দিকে চেয়ে বললেন, তারা আসে শুধু পথ দেখাতে। কাজ শেষ হলে তারা আবার সেই ধুলোর ঝড়ে মিলিয়ে যায়। বাইরে ট্রামের ঘণ্টি শোনা যাচ্ছে। কলকাতার ব্যস্ত সকাল শুরু হয়ে গেছে। আমি আর কিশোরী বুঝতে পারলাম এবার ওঠার সময় হয়েছে। আমরা দুজনেই ঠাকুরমশাইকে প্রণাম করলাম। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ বিভূতি, সাবধানে যেও, আর মনে রাখবে নিজের ছায়াকে কখনো ভয় পেও না। শুধু ছায়ার পেছনের অন্ধকারটাকে সামলে রেখো। যাও, দুর্গা 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 দুর্গা। আমি আর কিশোরী যখন মটলেনের সেই পুরনো গলি দিয়ে বেরিয়ে আসছি, তখন দুজনেরই মনে হচ্ছিল আমরা যেন অন্য কোনো জগৎ থেকে ফিরে আসছি। কালীপুরের সেই নীলকুঠির রহস্য আজ আমাদের মনে এক অমলিন দাগ কেটে দিয়ে গেল। শুনছিলেন অনুর কলমে নীলকুঠির বিভীষিকা। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, সুরজিতা, সৌমিতা, জ্যোতির্ময়, সুজন, সৌর এবং প্রণীত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।